Recording in progress. বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথমে আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ আমরা এখন সবাই সুস্থ আছি, আমরা আমাদের কর্ম চালিয়ে যাচ্ছি। দেশে প্রবাসে যে যেখানে বসে আইটিভি আজকের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনাটা দেখছেন এবং শুনছেন, সবাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের এই আলোচনা সবাই আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য, জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক জনাব শামসুজ্জামান দুদু। আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর সুকমল বড়ুয়া, বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক এমপি জনাব খায়রুল কবির খোকন, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী। আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আলোচনার শুরুতেই আমি আমাদের কাদের গনি ভাইকে দিয়ে শুরু করতে চাচ্ছি। আজকের আলোচনার বিষয় মানবাধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা। এই বিষয়ের উপরে মূলত আলোচনা। আমাদের সাথে অল্প কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক রাষ্ট্রদূত জনাব নজরুল ইসলাম খান। এখন আলোচনায় অংশ নেবেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব কাদের গনি চৌধুরী। কাদের ভাই মিউট করা আছে, আনমিউট করেন। জি, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের আলোচনা সভায় উপস্থিত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য, একসময় রাজপথ কাঁপানো দুপুর ছাত্র নেতা জনাব শামসুজ্জামান দুদু। উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সুকমল বড়ুয়া। উপস্থিত আছেন ডাকসুর জিএস, 90-এর গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক এবং সাবেক সংসদ সদস্য জনাব খায়রুল কবির খোকন, জাতীয় প্রেস ক্লাবের সংগ্রামী সাধারণ সম্পাদক ইলিয়াস খান সহ সম্মানিত আলোচকবৃন্দ, সুধীবৃন্দ যারা শুনছেন, আসসালামু আলাইকুম। আজকে সাবজেক্ট মানবাধিকার এবং গণমাধ্যম নিয়ে। আমি এটাই বলি, প্রত্যেকটা কিন্তু সাংবাদিক এক একজন মানবাধিকার কর্মী। আপনাদের কাছে শুনতে হয়তো মনে হবে যে আমি গণমাধ্যম কর্মী হিসেবে সেটা বলছি, ঠিক তাই নয়। আপনি দেখবেন যে মানবাধিকারের যেখানে মানবাধিকার হরণ হচ্ছে সেখানে সবার আগে কিন্তু ছুটে যায় হলো সাংবাদিকরা। আপনাকে যদি একটা ছোট উদাহরণ দিই, আপনাদের খেয়াল আছে জাহালামের কথা, একজনের আপনার দায় আরেকজনকে দিয়ে ব্যাংক থেকে লোন নিয়েছিল 18 কোটি টাকা একজন, সেটা একই ধরনের চেহারা দেখে জাহালাম নামে একজনকে তাকে সোনালী ব্যাংকের ওই লোনের জন্য তাকে জেল খাটলো দীর্ঘদিন, চেহারা মিল থাকার কারণে। অথচ এই লোকটা ছিল একটা পাটকল শ্রমিক জাহালাম, 3 বছরের পর তাকে জেল খাটলো। এই তথ্যটি প্রথমে কিন্তু মিডিয়া নিয়ে আসে। মিডিয়া যখন নিয়ে আসলো, তারপর মানবাধিকার কর্মীরা কিন্তু অ্যাক্টিভ হলেন এবং তারপরে এই জাহালাম মুক্তি পেলেন। এই জন্য অসংখ্য ঘটনা, বড় বড় যত ঘটনাগুলো আপনি দেখবেন, প্রথমেই কিন্তু মানবাধিকার যেখানে লঙ্ঘন হয় সেখানে প্রথম গিয়ে হাজির হয় কিন্তু সংবাদ কর্মীরা। তারপর এটা মানবাধিকার সংগঠনের নজর আসে, তখন তারা সেটা থেকে গিয়ে তাদের কাজগুলো চালায়। এই দিক থেকে আমি মনে করি প্রতিটা সাংবাদিক এক একজন মানবাধিকার কর্মী, অর্থাৎ মানবাধিকারের সাথে সাংবাদিকদের, মানবাধিকার সংগঠনের সাংবাদিকদের একটা সম্পর্ক একেবারে ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশে এখন যে পরিস্থিতি আপনি জানেন, আজকে যদি মিডিয়ার কথাই বলেন, আজকে একটা রিপোর্ট আপনার পত্রিকাগুলোতে দেখবেন, সেখানে কি লেখা আছে, ঠাকুরগাঁয়ে
একটা ঠাকুরগাঁও হসপিটালে 300 টাকার খাওয়া, করোনা রোগীদের জন্য দৈনিক 300 টাকা বরাদ্দ হয় খাওয়ার জন্য। সেখানে যে খাবারটা দেয় অতি নিম্নমানের এবং যার দাম পড়ে 70 টাকা। এই রিপোর্টটি করেছিলেন সাংবাদিক কানু। শুধু ওই পত্রিকা নয়, আমি 71 টিভিতে কিন্তু এই নিউজটা দেখেছি। দুর্ভাগ্যজনক হলো সত্য, কালকে তানুকে কোমর বেঁধে অসুস্থ, সে কিন্তু করোনা আক্রান্ত, এখনো পুরোপুরি সুস্থ হয়নি, তাকে কোমরে রশি বেঁধে ধরে নিয়ে চলে গেল। দুর্নীতির চিত্রটা তুলে ধরছে যারা দুর্নীতি করছে, তাদেরই আজকে কিন্তু গ্রেপ্তার হওয়ার কথা, না তা হয়নি। উল্টো সাংবাদিক কানুকে গ্রেপ্তার করেছে এবং রাতে তার অবস্থা শ্বাসকষ্ট শুরু হয়ে গেলে তাকে মেডিকেলে ভর্তি করেছে। এ হলো মিডিয়ার আজকের অবস্থা। মানবাধিকারের কথা যেটা বলছেন সেটা বলবো, গত 9 জুলাই, এই যে 2 দিন আগে আপনার যুক্তরাজ্যের মানবাধিকার এবং গণতন্ত্র বিষয়ক আপনার একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে পত্রিকায়, সব পত্রিকা প্রকাশিত হয়, বাংলাদেশের অধিকাংশ পত্রিকায়। সেখানে কি বলছে, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি 2020 সাল সম্পর্কে তারা বলছে কোনো সার্বিক কোনো উন্নতি, অর্থাৎ আগে যেরকম খারাপ ছিল সেরকম কোনো উন্নতি ঘটেনি। তারা বলছে দেশটিতে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক স্বাধীনতা নেই, মানবাধিকার নেই, জনগণ এবং গণমাধ্যমের স্বাধীনতা নেই। তারপর বলছে এমনকি স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি পর্যন্ত নেই, এবং ক্ষেত্র বিশেষে যুক্তরাজ্য নিজেও এই অপ্রীতিকর পরিস্থিতির শিকার হয়। কেন, ওই যে আপনারা জানেন যে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের পরে যখন যুক্তরাজ্যের অ্যাম্বাসেডর অন্যান্য দূতাবাসের দূতরা যখন এটা নিয়ে কথা বলছেন, তখন তাদেরকে সরকার কটাক্ষ করেছিল, সেই দিকটাই ইঙ্গিত করেছে। প্রতিবেদন আরো কি বলছে আপনি শুনেন, বাংলাদেশের পরিস্থিতি, মানবাধিকার যে পরিস্থিতি। এখানেই আমি আমার কথা না বলে আমি বিদেশি সংস্থাগুলো দিয়ে আজকে তুলে ধরতে চাই। প্রতিবেদন কি বলছে, সত্যারোপ করে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। সরকারি আদেশে জেল থেকে মুক্তি দেয়া হলেও দেশে চিকিৎসা নেওয়া এবং বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞার শর্ত জুড়ে দেওয়া হয়। প্রতিবেদনটিতে আরো কি বলে, বাংলাদেশে 2020 সালে রাজনৈতিক স্বাধীনতা নিয়ন্ত্রিত ছিল। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটারদের ভয়ভীতি দেখানো এবং বিরোধী দলের প্রার্থীদের উপর হামলার বিস্তর অভিযোগ পাওয়া যায়। এমনকি ব্রিটিশ হাই কমিশনার এবং অন্যান্য মিশনের দূতরা নির্বাচন পর্যবেক্ষণ করায় সরকারের কটু কথা শুনতে হয়েছে, যুক্তরাজ্যের এই রিপোর্টে বলা হচ্ছে। পাশাপাশি নভেম্বরে যে উপনির্বাচন হয়েছে তাতেও সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন এবং ভোটারদের চাপ প্রয়োগের অভিযোগ ছিল। এই প্রতিবেদনে আরো বলছে, আমাদের সার্বিক চিত্রটা তুলে ধরে তারা আরো বলছে, কি বলছেন, গত বছর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ক্রস ফায়ার ও নির্যাতন এবং বিচার বহির্ভূত হত্যার 220টি ঘটনা ঘটেছে। আগস্টে পুলিশের হাতে অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তা হত্যার পর বিচার বহির্ভূত হত্যা কমে আসে। এছাড়াও গত বছর 31টি গুমের ঘটনা ঘটেছে। মিডিয়ার অবস্থা তুলে ধরে বলা হয়, গণমাধ্যমের স্বাধীনতা চাপের মুখে ছিল এবং রিপোর্টার্স উইদাউট বর্ডার গণমাধ্যমের স্বাধীনতার সূচকে 180টি দেশের মধ্যে 151 নম্বরে নেমে এসেছে, যদিও এই বছরে গিয়ে সেটা 152, আরো এক ধাপ নিচে নেমেছে, যা এই সূচকে বাংলাদেশের এই যাবৎকালে সর্বনিম্ন অবস্থান। তারা রিপোর্টে বলছে যুক্তরাজ্য। আরো কি বললো তারা, বলছে যে আর্টিকেল 19 এর বরাদ দিয়ে তারা বলছে যে 2020 সালে ডিজিটাল নিরাপত্তা আইনে 451 জনের বিরুদ্ধে 198টি মামলা হয়েছে। 41টি মামলায় 75 সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে 35 জন সাংবাদিককে। একই আইনে যারা সরকারের করোনার যে অবহেলার বিষয়গুলো সমালোচনা করেছে, সে ধরনের 400 ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে অব্যবস্থাপনা সরকারের। এই প্রতিবেদনে আপনার আরো অনেকগুলো ঘটনা আপনার তুলে ধরা হয়েছে, বিভিন্ন সহিংসতার কথাগুলো তুলেছে, ধর্ষণের কথাগুলো হয়েছে, সব চিত্রটাই কিন্তু তারাই তুলে ধরেছে। এটা আমাদের বক্তব্য, এখান থেকে আমাদের মানবাধিকার পরিস্থিতি সেটা আমরা বুঝতে পারি। আপনি 10টা মানবাধিকার সংগঠন কিছুদিন আগে একটা বিবৃতি দিয়েছিল 2021 সালে 26শে জুন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন 10টা মানবাধিকার সংগঠন। তারা কি বলছে মানবাধিকার সম্বন্ধে বাংলাদেশের? তারা বলছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো গ্রেপ্তার এবং সন্দেহভাজনদের নির্যাতন এবং নিষ্ঠুর আচরণ করছে। এর মধ্যে কি কি ধরনের নির্যাতন করছে সেটাও তারা তুলে ধরছে। তারা বলছে লোহার রড, বেল্ট এবং লাঠি দিয়ে পেটানো, কানে এবং যৌনাঙ্গে বৈদ্যুতিক শক দেওয়া, পায়ে গুলি করা, মুখ আটকে পানি ডালা যেটাকে বলা হয় ওয়াটার পুডিং, ছাদে ঝুলিয়ে পেটানো, পায়ের তালুর নিচে সুচালু বস্তু রাখা এবং মৃত্যু কার্যকর করার নানা ধরনের আপনার
তারা নানা ধরনের ঘটনা তারা সাজায় এবং অনেক সময় নগ্ন করে রাখা হয়। এই ধরনের ঘটনা আজকে বাংলাদেশে ঘটছে। এটা আমাদের বক্তব্য না, এটা কিন্তু 10টি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানবাধিকার সংস্থার বক্তব্য। তারা কি বলছে? তারা আর বলছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে উঠা এই হেফাজতের ইজ্জত এবং নিষ্ঠুর আচরণের ব্যাপকভিত্তিক অভিযোগের ব্যাপারে ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকার ব্যর্থ হয়েছে, বরং তারা বহুলাংশে তাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে। এই হলো আমাদের মানবাধিকার। 7টি আন্তর্জাতিক সংগঠন আরেকটা বিবৃতি দিয়েছে। তারা কি বলেছেন? তারা বলেছেন বাংলাদেশের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে তারা কি করছে, অবস্থান নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্পদের প্রতি তারা আহ্বান জানাচ্ছে। এরা কর্তৃত্ববাদী শাসন, এখানে গুম হয়, বিরোধী কথা বলতে দেয় না, সেখানে আইনের শাসন নেই, যা যা অপকর্ম আছে সবগুলো আছে, তোমরা এই ব্যাপারে একটা ব্যবস্থা নাও। এবং তারা বলছে যে ওইখানে কি বললো, বাংলাদেশে যে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত বাংলাদেশের মানবাধিকার সংরক্ষণে একটি শক্ত অবস্থান নেওয়া। এটা আন্তর্জাতিক কিন্তু মানবাধিকার সংগঠনগুলো বলছে। তারা নানা বিষয়গুলো বলছে, আইন শৃঙ্খলা বাহিনী যে জোরপূর্বক গুম করে বিচার, খুন এবং হেফাজতে নিয়ে নির্যাতনের মতো অপরাধগুলো চালিয়ে যাওয়ার কথাটা সেখানে তারা বর্ণনা করেছে। তারপরে বাংলাদেশের স্বাস্থ্য খাতের দুর্নীতির কথা তারা তুলে ধরেছে। এই ধরনের অসংখ্য যেই সব ঘটনাগুলো ঘটেছে সবগুলো তারা তুলে ধরেছে। গত বছর আপনারা দেখবেন 28 অক্টোবর মার্কিন সিনেট কমিটি কিন্তু র্যাবের বিরুদ্ধে একটা নিষেধাজ্ঞা চেয়ে কিন্তু একটা চিঠি দিচ্ছে 10 জন সিনেটর। তারা বলছে বিচার বহির্ভূত হত্যা, গুম আর নির্যাতনের অভিযোগে র্যাবের যে সিনিয়র কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে হবে, এটা এই দাবি করে তারা চিঠি দিয়েছে। সেখানে তারা পুলিশ র্যাবের মানব অধিকার লঙ্ঘনের নানা তথ্যগুলো সেখানে তারা তুলে ধরেছেন। এখানে তারা বারবার তারা বলেছেন যে এখানে চিঠিতে যে কোনো অবস্থায় এটা একটা হস্তক্ষেপ হচ্ছে, সেখানে মানুষকে ধরে নিয়ে গুম করা হচ্ছে, সেখানে মাঝে ধরে নিয়ে গুলি করে হত্যা করা হচ্ছে, তোমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নাও। সিনিয়র যে 10 জন সিনেটর চিঠিটা দিয়েছেন অত্যন্ত সিনিয়র তারা বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির 10 জন সদস্য। তারা সিগনেচার করেছেন। তারা বলেছেন আমরা জানি সেখানে কি অবস্থা হচ্ছে, সেটা একটা করুণ বর্ণনা তারা কিন্তু চিঠিতে তুলে ধরেছেন। তারা স্পষ্ট বলেছেন যে আমাদের কাছে মনে হচ্ছে ভিন্ন মতাবলম্বীদের কণ্ঠরোধের বিদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বৃহত্তর অভিযানের অংশ হিসেবে র্যাবকে দিয়ে এসব করাচ্ছে এবং তাদেরকে বিচারের মুখোমুখি করানো হচ্ছে না। এটা বিএনপির বক্তব্য নয়, বিরোধী দলের বক্তব্য নয়, আমাদের বক্তব্য নয়। এটা কিন্তু বিদেশি সংস্থাগুলো এই ঘটনাগুলো কিন্তু প্রতিনিয়তই বলে যাচ্ছেন। যদিও আমাদের এই যে কর্তৃত্ববাদী সরকার, আমাদের নিশিরাতের সরকার এই ব্যাপারে কোনো কিছুই তারা করছে না। তারা যে নিষেধাজ্ঞা দেওয়ার কথা বলেছে, সেখানে যদি নিষেধাজ্ঞা জারি করা হয় তাহলে কি হবে? তাহলে ওই অফিসারগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে পারবে না, এমনকি তাদের সম্পদও বাজেয়াপ্ত করার কিন্তু ক্ষমতা রাখে, যে ধারায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। একইভাবে আপনি যদি দেখেন এই ধরনের কিন্তু ব্যবস্থা কিন্তু গত বছর নেওয়া হয়েছিল। কার বিরুদ্ধে? শৃঙ্খলা তামিল বিরোধী অভিযানে গণহত্যার অভিযোগে আপনার সেখানকার সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল সাবেন্দ্র সিলভার বিরুদ্ধে কিন্তু যুক্তরাষ্ট্রে ভ্রমণের নিষেধাজ্ঞা কিন্তু জারি করা হয়। ওই জন্য জারি চেয়েছিল, যদিও বাংলাদেশে সেটা হয়নি। আপনার একটা খেয়াল আছে মানবাধিকারের কথা আমরা বলছি, মানবাধিকার নিয়ে কাজ করতেন আদিলুর রহমান শুভ্র, এটা আমাদের সবাই জানেন। আদিলুর রহমান শুভ্র যিনি ছিলেন অধিকারের কর্ণধার। এই অধিকারের এই কর্ণধারকে কিভাবে জেলে নিয়ে হেনস্থা করা হয়েছে আপনারা জানেন। কি জন্য? শাপলা চত্বরের গণহত্যা নিয়ে তিনি একটা বিবৃতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে এখানে 100টি জন লোককে মারা হয়েছে, সেই তথ্য দেওয়ার কারণে তিনি নামটাও দিয়েছেন। এরপরও তাকে নিয়ে এই যে মানবাধিকার কর্মী আদিলুর রহমান শুভ্র কিভাবে হেনস্থা করেছে, জেলে নিয়ে রিমান্ডে নিয়ে কিরকম নির্যাতন করেছে সেটা আমরা জানি। এরপর কিন্তু তিনি চুপ হয়ে গেছেন। আপনি যদি দেখেন আমাদের ডক্টর কামাল হোসেনের মেয়ের জামাই ডেভিড বার্কম্যান, তাকে কিভাবে যুদ্ধ অপরাধী মামলা নিয়ে উনি প্রতিবেদন লিখেছেন, এই জন্য কিভাবে ধরে নিয়ে জেলে নিয়ে নির্যাতন করেছে আপনারা জানেন। ডেভিড বার্কম্যানকে আমাদের ডক্টর কামাল হোসেনের মেয়ের জামাই। পরিবেশ বিরোধী পরিবেশবাদী আন্দোলনের অন্যতম একজন সংগঠক সৈয়দা রিজওয়ানা হাসান, আপনারা ছিলেন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি বেলার প্রধান, নির্বাহী প্রধান। তার হাজবেন্ডকে তো গুমই করে দেওয়া হলো। লাস্টে
কথা আছে যে যদিও রিজওয়ানা হাসান সরাসরি স্বীকার করেননি, আপুস রফার মাধ্যমে 4 দিন পর তার স্বামীকে ফেরত দেওয়া হয় অক্ষত অবস্থা। এইভাবে আজকে শুধু সাংবাদিক নয়, সাংবাদিকদের তো কিভাবে নির্যাতন করছে, গুম করছে, নিয়ে যাচ্ছে, আপনি জানেন সাগরুনিকে কিভাবে হত্যা করা হয়েছে, এইভাবে 42 জন সাংবাদিক হত্যা করা হয়েছে। আচ্ছা, মানবাধিকার কর্মী বলেন, সাংবাদিক বলেন, কাউকে কাজ করতে দিচ্ছে না। আরেকটু সময় নিয়ে আমি শেষ করবো। আজকে এমন অবস্থা তৈরি হচ্ছে, বাংলাদেশ কিন্তু প্রতিটা বৈশ্বিক সূচকে কিন্তু পিছিয়ে যাচ্ছে। আপনি যদি দেখেন বৈশ্বিক আইনের শাসনের সূচকে যদি যান, 188 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 115তম। গত বছর ছিল 126, এবছর এক ধাপ পিছিয়ে আসে। এই উপমহাদেশে তার আগে 218 সালে ছিল এটা 102তম। অর্থাৎ এই উপমহাদেশের মধ্যে সবচেয়ে আইনের শাসনের দিক থেকে, সূচকের দিক থেকে বাংলাদেশ পিছিয়ে। এটা কারা বলছে? যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা দ্য ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট, ডব্লিউজেপি রিপোর্ট। আপনি যদি জ্ঞান সূচকে যান, সেখানে হলো দক্ষিণ এশিয়া ওয়ার্ল্ডে পিছনে, তো পিছনে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে পিছনে হলো বাংলাদেশ, একেবারে সবচেয়ে পিছনে বাংলাদেশ। গ্লোবাল নলেজ ইন্ডেক্স 2020 অনুযায়ী 138টা দেশের মধ্যে এই জরিপ চালানো হয়, সেখানে বাংলাদেশের অবস্থান হলো 112 এবং এশিয়ার 6টি দেশ স্থান পায়। সব শেষের নামটি হলো বাংলাদেশের। আপনার এই যে দুঃশাসনের কারণে আছে কি হলো, দুর্নীতির ধারণা সূত্রকে বাংলাদেশ আরো এই বছর 2 ধাপ নিচে নেমে এসেছে। আমরা সেটা দেখেছেন বার্লিন ভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইএ রিপোর্টে আপনারা দেখেছেন। লিঙ্গ সমতার সূচকে আপনারা দেখবেন সেখানে বাংলাদেশ 15 ধাপ পিছিয়েছে। 1 বছর আগে যেখানে ছিল 50তম, সেটা এবার গিয়েছে 65তম। অর্থাৎ এই দেশের নারী পুরুষের লিঙ্গ প্রচন্ড ধরনের বৈষম্য হচ্ছে। আওয়ামী লীগ আইনের শাসন, নারীদের পক্ষ কথা বলেন, বরাবরই নারীদের বিরুদ্ধে। জিয়াউর রহমান সরকার যখন, এটা আমার স্যারের খেয়াল থাকবে, জিয়াউর রহমান সরকার যখন আপনার মহিলা পুলিশকে নিয়োগ দেওয়া হলো, তখন আওয়ামী লীগের জনসভায় জিয়াউর রহমানের সাথে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট এসে তার জনসভায় দাঁড়িয়ে, আপনার ওসমানী জনসভায় দাঁড়িয়ে একটু সংক্ষেপ করবেন। তখন আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান চৌধুরী দাঁড়িয়ে বললেন, পুলিশ মহিলা, জিয়াউর রহমান মহিলাদেরকে পুলিশে দিলেন, তাদের জন্য এখন পুরুষ লাগে, আর তাদের পাহাড়, বুকের পাহাড় গুলো দেখার জন্য লোকজন তাকিয়ে থাকে। এই জন্য কটাক্ষ করেছিলেন সেদিন নারীদেরকে আপনার মিজানুর রহমান। আর ওনাকে আবার অবশ্যই থামিয়ে দিয়েছিলেন সেদিন তাদের প্রেসিডেন্ট ক্যান্ডিডেট, এবং কড়া প্রতিবাদ করেছিলেন। আপনি যদি এবার যান বিশ্বমান সূচকে, যে সড়ক সূচকে যান, সেখানে দেখেন বিশ্বের সড়ক সূচকে ক্রমে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। 2007 সালে ডব্লিউএফ এর যে রিপোর্ট, সেখানে দেখা যায় ভারত ছিল 82 নম্বরে এবং বাংলাদেশ ছিল 83 নম্বরে। মজার ঘটনা, এই কয়েক বছরে গিয়ে ভারত উন্নয়ন করে চলে এসেছে 55তে, আর বাংলাদেশ চলে গেছে সড়ক উন্নয়নে 107 নম্বরে। মানব সম্পদ সূচকও একই অবস্থা, বাংলাদেশের অবস্থান এবার 52, অত্যন্ত খারাপ পজিশনে চলে গিয়েছে। বিশ্ব পাসপোর্ট সূচকে দেখেন, সেখানে বাংলাদেশের অবস্থা অত্যন্ত 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 খারাপ, সেখানে 100 নম্বরে চলে গেছে বাংলাদেশ একেবারে শেষ। অর্থাৎ এই সূচকে ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা থেকেও অনেক পিছিয়ে, ভারতের চেয়ে অনেক পিছিয়ে হলো বাংলাদেশ। আপনার গণমাধ্যম সূচকের কথা যদি আপনি বলেন, সেটাতে চলে গেছে 152 নম্বরে বাংলাদেশ, অথচ 3-4 বছর আগে 122 নম্বরে ছিল বাংলাদেশ, 24 নম্বরে ছিল বাংলাদেশ। এত পিছিয়ে গেছে। এবং রিপোর্টার্স উইদাউট বর্ডারের যে প্রতিবেদন আপনি, সেটা তো অত্যন্ত কলঙ্কজনক। সেখানে দেখেন, সেখানে তারা 37 জন আপনার গণমাধ্যমের স্বাধীন হরণকারী 37 জন রাষ্ট্রপ্রধানের নাম তারা প্রকাশ করেছে। সেখানে শীর্ষ হল আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। এই অবস্থা আছে। আর রাজনৈতিক অধিকার, আমি শেষ করে দিব, রাজনৈতিক অধিকার এবং নাগরিক স্বাধীনতার দিক থেকেও আরো ভয়ঙ্কর অবস্থা বাংলাদেশ। এবছর বাংলাদেশে স্কোর হলো 100-র মধ্যে 39, অথচ 2017 ছিল 47, বিএনপির আমলে ছিল প্রায় 56 থেকে 60। অর্থাৎ রাজনৈতিক অধিকার, এর অর্থ হলো রাজনৈতিক অধিকার এবং নাগরিক স্বাধীনতা বাংলাদেশের নেই, সেটা বুঝাতে চাচ্ছে। এই রিপোর্ট যুক্তরাষ্ট্র ভিত্তিক ফ্রিডম হাউসের, এটা আমাদের কারো রিপোর্ট নয়, বাংলাদেশের কারো রিপোর্ট নয়। আর গণতন্ত্র সূচকে তো ইকোনমিক্স ইন্টেলিজেন্স আপনাকে বলেই দিয়েছে যে গণতান্ত্রিক দেশের তালিকায় বাংলাদেশ নেই, আবার বাংলাদেশ একটা হাইব্রিড রেজিমে। অর্থাৎ আজকে যে আইনের শাসন, আজকে যে আপনার গণতন্ত্র হত্যা, মিডিয়ার স্বাধীনতা হত্যার পাশাপাশি এই সরকার যে কত রকম ফেসিস্ট হয়ে গেছে, এই সরকারের সর্বদিকে ব্যর্থ, এই আন্তর্জাতিক রিপোর্টগুলোর মধ্য দিয়ে আজকে ফুটে উঠেছে। তাই আজকে আমাদের কাছে মনে হয় বাংলাদেশকে বাঁচাতে হলে, বাংলাদেশের উন্নয়ন যদি চাই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি একটা বসবাসযোগ্য আমরা রাষ্ট্র চাই, এই ফেসিবাদী সরকারকে বিদায় দেওয়া ছাড়া আমাদের সামনে আর কোনো পথ নেই। আপনাদের সবাইকে অগণিত ধন্যবাদ। ধন্যবাদ জনাব কাদের গণি চৌধুরীকে মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমি সবাইকে অনুরোধ করব
5 থেকে 7 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করার জন্য, কারণ আমরা একটা টাইমের মধ্যে অনুষ্ঠান শেষ করতে চাচ্ছি। এখন আলোচনায় অংশ নেবেন জাতীয় প্রেস ক্লাবের সংগ্রামী সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক জনাব ইলিয়াস খান। এখন বক্তব্য রাখবেন। মিউট করা আছে ইলিয়াস ভাই, মিউট করা আছে, আনমিউট করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই অনুষ্ঠানের সঞ্চালক হুমায়ুন কবির ব্যাপারী, আপনাকে ধন্যবাদ। এবং আজকের অনুষ্ঠানে যারা আছেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সাবেক প্রখ্যাত ছাত্র নেতা জনাব শামসুজ্জামান দুদু আছেন, আমাদের শিক্ষক ডক্টর সুকমল বড়ুয়া আছেন, ডাকসুর সাধারণ সম্পাদক সাবেক এমপি বিএনপি নেতা জনাব খায়রুল কবির খোকন, উপস্থিত আছেন দেশখ্যাত কবি আব্দুল হাই শিকদার, উপস্থিত আছেন আমার সহযোদ্ধা ঢাকা সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব কাদের গনি চৌধুরী। আর কে আছেন আমি সবাইকে দেখতে পাচ্ছি না, যদি আমি নাম না বলে আমি দুঃখ প্রকাশ করছি। এবং এই অনুষ্ঠান যারা দেখছেন, আমার সহযোদ্ধা আমার শরীর কাদের গনি চৌধুরী বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা এবং মানবাধিকার কি অবস্থা আছে বিভিন্ন আন্তর্জাতিক সূচক তিনি তুলে ধরেছেন। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, গণমাধ্যমের পরিস্থিতি যে তলানিতে গিয়ে ঠেকেছে, সেটি আপনারা শুনলেন। এই বিষয়ে আমি আর যাব না, মোটা দাগে আমি কিছু কথা বলতে চাই। আপনি জানেন বাংলাদেশ কেমন সময় পার করছে। এই 50 বছরে বাংলাদেশ এখন যে বিপন্ন অবস্থা আছে, বাংলাদেশ এভাবে কোনোদিন আমরা কল্পনা করিনি। কাদের গনি চৌধুরীর সাথে একটু টার্মে শুধু আমি দ্বিমত পোষণ করছি। তিনি বলছেন এই সরকার কর্তৃত্ববাদী। এখন আর কর্তৃত্ববাদী বলার সুযোগ নেই বলে আমি মনে করি। এখন এটিকে ফ্যাসিস্ট সরকারই বলা উচিত, কারণ তারা মানবাধিকার লঙ্ঘন, বিনা বিচারে হত্যা, গুম, যত ধরনের অপরাধ আছে, দুর্নীতির মোচ্ছব সবকিছু তারা চালাচ্ছে এবং নিজেদের কর্তৃত্ব টিকিয়ে রাখার জন্য তারা যা কিছু তাই করছে। সুতরাং এখন আর শুধু কর্তৃত্ববাদী বললে এটি কতটুকু যথাযথ হবে আমি মনে করি ফ্যাসিস্ট সরকার। এবং পৃথিবীর ইতিহাসে একমাত্র দেশ, যে কথাটি আমি আগেও বলেছি আজও বলি, যে আমরা ছেলেবেলায় কি পড়েছি, যে নিশীথ সূর্যের দেশ নরওয়ে, সূর্যোদয়ের দেশ জাপান, আর আমাদের এখন বিশ্বব্যাপী পরিচয় হয়েছে নিষিদ্ধ ভোটের দেশ বাংলাদেশ। এবং যে দেশে ভোট আমরা জানি সবাই, দিনের ভোট রাতে হয়েছে। এবং ভোট ডাকাতি এটি বললে কতটুকু যথেষ্ট, তার চেয়ে যদি কোনো বড় টার্ম থাকে সেটি ইউজ করা যায়। সেভাবে বাংলাদেশের মানুষকে দমিয়ে রাখা হয়েছে। এই দমিয়ে রাখতে গিয়ে তারা মানবাধিকার লঙ্ঘন করছে। আজকে অনেক বিএনপি নেতৃবৃন্দ আছেন এবং বিএনপির শুভাকাঙ্ক্ষী অনেকে আছেন। আপনারা জানেন যে বিএনপি 35 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে এখন মামলা রয়েছে। 35 লক্ষ। তারা কিন্তু অনেকেই ঘরে থাকতে পারছেন না। অনেক বিএনপি নেতাকর্মী গুম হয়ে গেছে, অনেক বিএনপি নেতাকর্মী বিনা বিচারে হত্যা করা হয়েছে। এই অবস্থায় আজ বাংলাদেশ চলছে। দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার থেকে শুরু করে একটি যে মানুষের যে ভোটের অধিকার, সেটি যে ফিরে এসেছিল মোটামুটি ভাবে, বলা যায় যে ভালোভাবে ফিরে এসেছিল, সেটি কিন্তু এই সরকার একদম শেষ করে দিয়েছে। শুধু পার্লামেন্ট ইলেকশন, এখন যে স্থানীয় সরকারগুলো নির্বাচন হচ্ছে, সেখানে নির্বাচনে পাঠানো হয়েছে। আসলে খুব কষ্ট হয় বলতে। তারপর বলি 13 সালে যে, নিশ্চয়ই আপনাদের মনে আসে আজকে যে আলোচক, 13 সালে যে নির্বাচন সিটি কর্পোরেশনে যে, সরি আমি নজরুল ভাই অলরেডি যোগদান করেছেন, জনাব নজরুল ইসলাম খান, তিনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং প্রিয় মানুষ। তো যে কথা বলছিলাম, 13 সালে যে সিটি কর্পোরেশন নির্বাচনগুলো হয়েছিল, সেখানে অধিকাংশ জায়গায় 6টি সিটি কর্পোরেশনে 5টিতে বিএনপি জিতেছিল। একমাত্র বরিশাল ছাড়া বাকি আসনগুলোতে লক্ষাধিক ভোটে জিতেছিল, বরিশাল বিপুল ভোটে জিতেছিল। এরপরে এই গণবিরোধী সরকার চিন্তা করেছে বাংলাদেশে কোনদিন আর ভোটের মাধ্যমে আওয়ামী লীগ জিততে পারবে না, ভোটের মাধ্যমে আর কোনদিন যেতে সম্ভব। সেটি চিন্তা করে তারা একটি বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি করেছে। সেই বেনিফিশিয়ারি গ্রুপটা আজকে একটি শিখণ্ডী সরকারকে ক্ষমতায় রেখেছে, যাতে তারা গত 12 বছর ধরে বাংলাদেশের মানুষের উপর
যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, দুর্নীতির মোচ্ছব চালিয়েছে, যাতে তাদেরকে কোনো প্রকার জবাবদিহি করতে না হয়, সেটি তারা করেছে। আজ বাংলাদেশে এক গভীর খাদে পড়েছে। আমরা জানি না এই খাদ থেকে বাংলাদেশ কিভাবে উদ্ধার হবে, কিন্তু আমরা আশাবাদী হতে চাই। পৃথিবীর ইতিহাস বলে এসব খাত থেকে পৃথিবী মুক্তি পেয়েছে। বিভিন্ন যুগে বিভিন্ন দেশে স্বৈরাচারী সরকার এসছে, ফেসিস্ট সরকার এসছে, এবং তাদের কিন্তু পতন হয়েছে। শেষ পর্যন্ত মানুষের জয় হয়েছে। নজরুল ভাই আরো ভালো ইতিহাস জানেন, তিনি বলবেন। আপনারা দেখুন যে আজকে কি অবস্থা হচ্ছে। প্রধানমন্ত্রী এমন ভাবে প্রচার করে তিনি সবকিছু করছেন। প্রধানমন্ত্রী বাংলাদেশের গরিব মানুষকে ঘর ঘর দিয়েছেন, উনি বলছেন বাংলাদেশের মানুষের ট্যাক্সের পয়সা, সেই ঘরগুলো বৃষ্টির তোড়ে ভেসে যাচ্ছে, সেই দালানগুলো বৃষ্টির তোড়ে ভেসে যাচ্ছে। আজকে বাংলাদেশে বিভিন্ন অবকাঠামো তৈরি করা হচ্ছে, সেখানে রডের বদলে বাঁশ দেওয়া হচ্ছে। আজকে বাংলাদেশে যে প্রজেক্ট 500 টাকা দিয়ে শুরু করে, সেই প্রজেক্ট 2,000 টাকায় তোলা হয়। একটা কমন ফিগার বললাম। সর্বশেষ কালকে আপনারা দেখেছেন নিশ্চয়ই, আমাদের এক বন্ধু তানু, তিনি একটি রিপোর্ট করেছিলেন 300 টাকা করে করোনা রোগীদের খাবার, দেখেন 70 টাকার খাবার তারা পাচ্ছে, 300 টাকার বরাদ্দ আছে। কিন্তু আমার মনে হয় 300 টাকার 70 টাকার খাবারও তারা দিচ্ছে না, আরো কম দিচ্ছেন। তানু একটু হয়তো কম করে লিখেছেন, সে কারণে তাকে কি হলো, এই ফ্যাসিস্ট সরকার তাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, যে অ্যাক্টে তাকে গ্রেফতার করেছে। যদিও আজকে জামিন হয়েছে। আমি বিভিন্ন জায়গায় কথা বলেছি কর্মকর্তাদের সঙ্গে, আজকে তার জামিন হয়েছে, আমরা আশাবাদী হচ্ছি। আপনারা দেখুন, কয়েকদিন আগে বাংলাদেশের গণমাধ্যমের অধিকার কেমন আছে, আমি এই দুই একটা উদাহরণ দিব। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নামে যে একটি অস্বাস্থ্যকর মন্ত্রণালয় বাংলাদেশে গড়ে উঠেছে, যারা এই অতিমারির সময়ও দুর্নীতির মহোৎসব করছে, দুর্নীতির মহোৎসব চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের এক সহকর্মী রোজিনা ইসলাম তিনি রিপোর্ট করেছিলেন। সেই রিপোর্ট তিনি যাতে না করেন, তাকে একটা স্থায়ী ভয় দেখানোর জন্য মানুষের বাংলাদেশে অত্যন্ত নিরাপদ স্থান বলা হয় সচিবালয়, সেখানে তাকে 5.5 থেকে 6 ঘন্টা ধরে নিগৃহীত করা হয়েছে, তাকে ফিজিক্যালি টর্চার করা হয়েছে। এই অবস্থা বাংলাদেশে চলছে। ওকে ধরে নিলাম রুজিনা অপরাধ করেছেন, এই জন্য কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তাকে সোপর্দ করতে 6 ঘন্টা লাগে? এটি হলো একটি স্থায়ী একটা ভয় দেখানো, তোমরা এই ধরনের রিপোর্ট করো না, আমরা দুর্নীতি করব, আমরা প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগের নেতা কর্মী মিলে দেশটাকে লুটপাট করে খাবো, তোমরা কিছু বলতে পারবে না। আপনারা দেখুন, সেই মামলাটা হয়েছে কিন্তু অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট, যেটা ব্রিটিশ আমলে ছিল। এই মামলাটা দিয়ে আরো বুঝিয়ে দেওয়া হয়েছে যে ওকে, তোমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে সাংবাদিকরা, মানবাধিকার কর্মীরা কথা বলছো, প্রয়োজন আমরা এই আইন ব্যবহার করবো না, আমরা অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ব্যবহার করবো। এবং 50 বছরের মধ্যে এই আইন প্রথম ব্যবহার করা হয়েছে বাংলাদেশে। এই বাস্তবতা আজ বাংলাদেশে চলছে। এর মূল কারণ হচ্ছে, একটু আগে কাদের গনি চৌধুরী বলেছেন, আমিও আবার বলি, এর মূল কারণ হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র নেই। বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। এই গণতন্ত্র বাংলাদেশ কোনদিন, এরকম গণতন্ত্র কোনদিন চাইনি, কোনদিন দেখোনি। এমনকি আমি আজকে যে আলোচনা তারা ভালো জানেন, একদলীয় স্বৈরাচারী শাসন ব্যবস্থা বাকশাল কায়েমের মধ্যে দিয়ে যেভাবে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল, ভিন্ন রূপে আর তার চেয়ে আরো বেশি হত্যাযজ্ঞ চালানো হয়েছে। কোথাও মানুষের কথা বলার স্বাধীনতা নেই, কোথাও মানবাধিকার রক্ষা করা হচ্ছে না, সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করা হচ্ছে না। নতুন আরেকটা আইন করবে শুনলাম, যে সাংবাদিকের ত্রুটি আরো চেপে দেওয়ার জন্য। এবং সম্প্রতি আপনারা জানেন যে ঢাকা সিভিল সার্জন তিনি নোটিশ দিয়েছেন করোনা সম্পর্কে কোন তথ্য দিবেন। যে দুর্ভাগ্য, খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, এই সরকার এত মিথ্যাচার করে, এখন করোনা সম্পর্কে যে ফিগারে দেয়া হচ্ছে কেউ কিন্তু বিশ্বাস করে না। আমি জানি না কেন, আমি প্রায় প্রতিদিনই বেরোই, অনেক সাধারণ মানুষের সঙ্গে কথা হয়, তারা কিন্তু এই ফিগার বিশ্বাসই করতে চান না যে আদৌ সরকারের বানানো। এবং অনেকে বলেন যে বিশ্ববিদ্যালয় খুলে দিলে, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে ছাত্ররা আন্দোলন করতে পারে, কারণ সরকার এত অন্যায় অপরাধ করেছে, এত অপরাধ জমা হয়েছে, এত জঞ্জাল জমা হয়েছে। এই জঞ্জাল ছড়াতে যুগে যুগে যেমন ছাত্ররা জেগে উঠেছে। আজকে দুদু ভাই আছেন,
দুদু ভাই আছেন, খোকন ভাই আছেন, তারাও আন্দোলন করেছে, আমরাও সেই আন্দোলনে ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন হয়েছে স্বৈরাচার পতনের মধ্যে, ঠিক একইভাবে এখন যেভাবে যে জঞ্জাল তৈরি হয়েছে, জঞ্জাল ছড়াতে ছাত্র সমাজ এগিয়ে আসতে পারেন, এই ভয়ে কিন্তু এখন এই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশে সবকিছু চলছে, যদি একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা। প্রথমে বলা হয়েছে যে হেফাজত ইসলামীকে নেতাকর্মীদের গ্রেফতারের জন্য, তাদেরকে টর্চার করার জন্য, তাদেরকে বাগে আনার জন্য করোনা এই শাটডাউন দেওয়া হচ্ছে, লকডাউন দেওয়া হচ্ছে। সেটি এখন কন্টিনিউ করছে, এমন ভাবছে যে লকডাউন ছেড়ে দিলেই রাস্তায় মানুষ নেমে আসছে, এই স্বৈরাচারী, এই গণবিরোধী, এই সন্ত্রাসী সরকারের বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমে। এবং আমি বিশ্বাস করতে চাই এখন সেই সময় এসছে, মানুষের টনক নড়েছে, মানুষ ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে। দীর্ঘদিন মানুষকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, 12 বছর ধরে জগদ্দল পাথরের মতো যে অত্যাচারী স্বৈরাচারী সরকার। আপনারা জানেন যে আজকে আমার সহকর্মী, এখানে আমরা 3 জনে বেকার, আমি কাদের চৌধুরী, আব্দুল শিকদার। আমাদের প্রিয় পত্রিকা দৈনিক আমার দেশ থেকে আমার পত্রিকাটি বন্ধ করে দেওয়া হচ্ছে, যে কারণে আজকে আমরা চাকরিচ্যুত, আমরা কাজ করে চলতে পারছি না। একই সঙ্গে আমরা যে কোথাও নতুন করে কাজ নিব সেই সুযোগও নাই, কারণ মিডিয়া কিভাবে নিয়ন্ত্রণ হয়, প্রত্যেকের নিয়ন্ত্রণে কারা করে, এটি আজকে যারা স্টুডিওতে আছেন তারা ভালো করে জানে, আমি আসলে বলতে চাই না। তবে একটি কথা বলতে চাই যে 5 বছর মাহমুদুর রহমানকে জেলে রাখা হয়েছে। যেন মাহমুদুর রহমান, তিনি আমার দেশের সম্পাদক, পৃথিবীর ইতিহাসে কোন সম্পাদককে এত দীর্ঘদিন জেলে রাখা হয়েছে কিনা আমার ভালো জানা নেই। তারপর দেখুন আমাদের সিনিয়র সাংবাদিক জনাব আবুল হাসান সাহেব, তাকে প্রায় 1 বছর কারারুদ্ধ করে রাখা হয়েছে, এবং এত বয়োবৃদ্ধ একজন মানুষ, তাকে ছাত্রলীগের সন্ত্রাসী অফিস থেকে এসে ধরে টেনে হেঁচড়ে বের করে নিয়ে গেছেন। আমাদের নেতা জনাব রুহুল আমিন গাজী গত 9 মাস ধরে জেলে আছেন। আমাদের নেতা জনাব শওকত মাহমুদ, তার বিরুদ্ধে 50টির বেশি মামলা রয়েছে। সপ্তাহে 3 দিনে প্রায় শুনি যে তিনি লোয়ার কোর্টে রয়েছে। এই বাস আর হত্যাকাণ্ড যে কত ঘটেছে আপনারা তো জানেন, কত সাংবাদিক হত্যা করা হয়েছে সেটি আপনারা সবাই জানেন, আমি আর সে বিষয়ে যাব না। কারণ উপস্থাপক বলেছেন 5 থেকে 6 মিনিটের বেশি কথা বলা যাবে না। আমি জানি না আমি বেশি বলেছি কিনা, বেশি বলে থাকলে আমি ক্ষমা প্রার্থী। আজকে রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, আপনারা ঘোষণা দিন, আমাদের সবাইকে মাঠে নেমে আসতে হবে। এই স্বৈরাচারী সরকারের পতন ছাড়া মানবাধিকার মানুষের অধিকার ফিরে পাবে না, গণমাধ্যম মুক্ত হবে না, সাধারণ মানুষ কথা বলার সুযোগ পাবে না। আসুন আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলে, যেমন আমরা 52 সালে, 1971 সালে আমরা যুদ্ধ করেছি দেশের পক্ষে, সেরকম আবার নতুন করে একটু যুদ্ধ করি। এই জগদ্দল পাথরও না সরালে আমরা 50 বছরে যেমন একটি ভোটবিহীন দেশ আমরা পেয়েছি, ভোটবিহীন দেশ তারা আমাদের উপর চাপিয়ে দিয়েছে, এই দেশ আমরা চাই না। তাদের পতন ঘটাতে হলে আমাদের সবাইকে রাস্তায় নামতে হবে। আমি এর কথা বলবো না। আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমি হুমায়ুন কবির ব্যাপারী এবং যারা অন্যান্য এই আইটিভির সঙ্গে সংশ্লিষ্ট আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে আবার আমাদের প্রিয় নেতা, সিনিয়র নেতা যারা নজরুল ইসলাম খান সহ অন্যান্য যারা আছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব ইলিয়াস খান, সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব। আলোচনায় আমাদের সাথে যুক্ত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক রাষ্ট্রদূত, প্রখ্যাত শ্রমিক নেতা জনাব নজরুল ইসলাম খান। আপনাকে আইটিভির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। এখন আলোচনায় অংশ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক অধ্যাপক ডক্টর সুকমল বড়ুয়া। আপনার সময় 5 থেকে 7 মিনিট, এর মধ্যে শেষ করবেন। আইটিভির চেয়ারম্যান হুমায়ুন কবির ব্যাপারী, আমি তো বারবার অভিনন্দন জানাই এই জন্যেই যে
যে প্রতিদিন দেশের ভাবনা নিয়ে, দেশের বিভিন্ন ধরনের সংকট নিয়ে এবং দেশের নানা ধরনের অভাব অভিযোগ, অর্থাৎ জনকল্যাণমূলক যেসব বিষয়গুলো আছে, জনহিতকর এবং একটা গণতান্ত্রিক দেশে যেসব উপাদানগুলো থাকা বাঞ্ছনীয়, অপরিহার্য, এইসব বিষয় নিয়ে যে আমরা উপস্থিত হই, এটা আমার মনে হয় একটি আমাদের সকলের জন্য একটা নতুন চেতনা যে আমরা বাংলাদেশকে ভালোবাসি, এই দেশ আমাদের, জনগণ আমাদের, এবং এই দেশের জনগণের সুখ দুঃখকে আমরা নিজেদের মধ্যে আমরা শেয়ার করতে চাই। তারই প্রতিফলন হচ্ছে আজকের এই আলোচনা সভা। আমরা যে আজকে ভার্চুয়াল আলোচনা করছি এর মধ্যে। তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্যেই আন্তরিকভাবে। তো আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের খুব প্রিয়ভাজন, বিএনপির অত্যন্ত একজন খাঁটি, আমি মনে করি স্তম্ভের মতো যারা কাজ করে তাদের মধ্যে অন্যতম একজন ভদ্রজন, স্বভাবে, আচরণে, কথায়, বা সার্বিকভাবে আমি যদি মূল্যায়ন করি, কারণ আমি তো একজন শিক্ষক, আমি সর্বতভাবে মূল্যায়ন করতে চাই, শুধু একপক্ষীয় না, দৃষ্টিভঙ্গিকে বিভিন্নভাবে বিস্তারিত করে মূল্যায়ন করা উচিত বলে মনে করি। তাদের মধ্যে অন্যতম আমি যাকে খুবই ভালোবাসি, নজরুল ইসলাম খান, যিনি আমাদের স্ট্যান্ডিং কমিটির অন্যতম সদস্য এবং সাবেক অ্যাম্বাসেডর এবং একজন শ্রমিক নেতা আন্তর্জাতিক। তিনি আজকে প্রধান অতিথি। আছে আমাদের শামসুজ্জামান খান দুদু, যিনি ভাইস চেয়ারম্যান এবং সাবেক এমপি, আমাদের ছাত্র নেতা হিসাবে যিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছে, সফল আমি মনে করি, কিন্তু স্বল্পবাসী, অসম্ভব ভালো চিন্তক। তিনি সবসময় আমাদের সঙ্গে থাকেন এবং বিএনপির জন্য একটি, আমার মনে হয়, একটা ইতিবাচক রোল উনি সবসময় এটা চালনা করেন এবং এই সম্পর্কে ভাবেন এবং নতুন নতুন তিনি দিক নির্দেশনা দেন। আরেকজন আমার খুবই বন্ধুবর, যাকে আমি খুবই কাছে থেকে জানি, কবি আব্দুল্লাহ শিকদার। তিনি অসাধারণ একজন বাগ্মী প্রবর বলবো, কথায় ভালো, দর্শনে ভালো, চিন্তায় ভালো, এবং তিনি আমাদের বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য, এবং তিনি সেইটা ছাড়াও তিনি নজরুল গবেষক, ভালো বক্তা, এবং আমাদের বাংলা একাডেমিতে যখন আমি দেখতাম তাকে, অসাধারণ আমাদের পক্ষে, যে মানুষের পক্ষে এবং যারা গবেষকের পক্ষে, চেতনার পক্ষে, মননের পক্ষে তিনি কথা বলতেন। তাকে আমি আজকে দেখেছি, তিনি আছেন। খায়রুল কবি খোকন, যে সময় 90-এর যে গণ আন্দোলন ছিল, ছাত্র আন্দোলন ছিল দেশের, সেই সময় তুখুর ছাত্র নেতা দেখেছি, ছাত্র অবস্থায় দেখেছি, ছাত্র নেতা হিসেবে দেখেছি, জগন্নাথলে দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখেছি। এই যে এইসব ছাত্র নেতাগুলোকে আমার মনে হয় আজকে আমাদের যদি আমরা তুলে ধরতে চাই, তাদের মধ্যে অন্যতম হচ্ছে আজকে খায়রুল কবি খোকন, যুগ্ম মহাসচিব, এবং সামনের আমাদের এই দলের জন্য একটি, আমার মনে হয়, অসাধারণ একটা প্রতিভা ইলিয়াস খান দেখেছি এখানে, আমাদের সাধারণ সম্পাদক জাতীয় প্রেস ক্লাবের, ভালো বলছেন, আমি তাকে খুব ভালোবাসি, এবং আমরা যখন প্রেস ক্লাবে যাই অত্যন্ত সম্মানের সাথে তারা আমাদেরকে গ্রহণ করে, আমি অত্যন্ত প্রীত। আব্দুল গনি চৌধুরী অসাধারণ ভালো বলছেন এবং তথ্যভিত্তিক, আমাদের সাংবাদিক নেতা এবং সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন, এবং তাকে আমি খুবই ভালো জানি। এই জন্যে তিনি যা বলেন কিন্তু ডেটা বেসড তিনি কথা বলেন, আমার চেয়েও ভালো বলেন, তথ্যভিত্তিক তিনি কথা বলেন। তো যাই হোক, আমি একটু কথা বলবো, কারণ এখানে তো যারা আছে তাদের কথা আমরা শুনতে চাই। আমি এখন আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে এখানে আছি, বেলা 3টে এসছি এখানে। আজকে আমরা করোনাকালে আমরা যে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছি আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের পক্ষ থেকে, প্রথম দিয়েছে একজন মুসলিম নারীকে। এটা একটা ইতিবাচক দিক। আমরা আজকে যে এটা আমাদের কানাডা থেকে একজন বৌদ্ধ ভিক্ষু, তার সেখানকার টরন্টো বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, তিনি আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের জন্য, এই দেশের মানুষের জন্য তিনি সেখান থেকে পাঠিয়েছেন এই করোনা সামগ্রীর মানে অর্থ প্রদান করেছেন। আমরা আজকে এখানে এগুলো বিতরণ করেছি 3টা থেকে, এখন আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বসে কথা বলছি। তো যাই হোক, আমি কথাগুলোকে সংক্ষিপ্ত করব, কারণ আমি শিক্ষক মানুষ, আমি রাজনীতিতে বেশি পারঙ্গম না,
এই সম্পর্কে আমার বেশি আমার পাণ্ডিত্য নেই। তো যে আজকে যে বিষয়টিকে আজকে যে বিষয়ভিত্তিক কথা বলা হচ্ছে, আজকে যে বিষয়ভিত্তিক কথা বলা হচ্ছে, আমার মনে হয় এখানে আমাদের নজরুল ইসলাম খান উনি কথা বলবেন ভালো, এবং আমাদের দুদু সাহেব কথা বলবেন, এবং আরো যারা আছে কবি আব্দুল্লাহ সিকদার। আমি যেটা মনে করি, মানবাধিকার এবং সাংবাদিকতার স্বাধীনতা এগুলো গণতন্ত্রের সঙ্গে সম্পূর্ণভাবে কিন্তু সংযুক্ত। গণতন্ত্র যেখানে কথা বলবো সেখানে কিন্তু মানবাধিকার, দায়িত্ব, কর্তব্য, দেশের সামগ্রিক কাঠামো কিন্তু সেখানে চলে আসে। অর্থাৎ গণতন্ত্রের উপাদান, গণতন্ত্র হচ্ছে তার মূল ভিত্তিভূমি। এই জন্য এত কিছু বলার আমাদের প্রয়োজন নেই। যদি গণতন্ত্র থাকে সেখানে কিন্তু সাম্যতা থাকবে, সমতা থাকবে, বৈষম্যহীন থাকবে, এবং সেখানে অধিকার থাকবে, কর্তব্য থাকবে, দায়িত্ব থাকবে, বাক স্বাধীনতা থাকবে। সবকিছু মিলিয়েই তো গণতন্ত্র। একটা দেশে যখন গণতন্ত্রের কথা বলা হয়, সকল উপাদানগুলো সচল আছে কিনা। যেমন গাড়িতে একটা ইঞ্জিন, ইঞ্জিন তো শুধু একটা পার্ট না, ইঞ্জিন তার শক্তিতে অনেক পার্টসের সমন্বয়ে। দেশের মধ্যে আমার মনে হয় ঠিক একইভাবে দেশ একটি যখন গণতান্ত্রিক রাষ্ট্র আমরা বলি, এই গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে সব উপাদানগুলো সচল আছে কিনা, জনকল্যাণকর, জনহিতকর যেসব বিষয়গুলো এখানে সচল থাকা উচিত। তাহলে যদি না থাকে তাহলে নিষ্ক্রিয় হয়ে যায়, নির্জীব হয়ে যায়। একটি দেশের শুধু উন্নয়ন দিয়ে কিন্তু দেশ চলতে পারে না। উন্নয়ন একটি কম্পোনেন্ট, উন্নয়ন একটি সূচক দেশের থাকবে। তাহলে এখানে শুধু অর্থনীতি নিয়ে চলবে না। অর্থনৈতিক শুধু আমি সবকিছু দেখালাম, দৃশ্যমান করলাম, এটা দিয়ে দেশ চলতে পারে না। এখানে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের শিক্ষা খাত, মৌলিক অধিকার, জনগণের যে অন্যান্য উপাদানগুলো আছে, চাহিদা, এগুলো কোনো সেখানে নিষ্ক্রিয় কিনা, অথবা সেগুলো ম্রিয়মান কিনা, সেগুলো দুর্বল কিনা, তারা সেইভাবে মরে যাচ্ছে কিনা, মৃত কিনা, এগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। সেই দৃষ্টিভঙ্গিতে আমার মনে হয় সাংবাদিকদের স্বাধীনতা, আমি যেটা গত একটা বলছিলাম যে যেদিন ৮ম বার্ষিকী হয় সেদিনও বলছিলাম, এটা হচ্ছে সভ্য সমাজের দর্পণ। বিশ্ব সমাজের দর্পণ হচ্ছে একটা স্বাধীন সাংবাদিকতা, সংবাদপত্র। অর্থাৎ সারাদিনের তারা সমস্ত বিষয়গুলোকে জনপদ থেকে, গ্রাম থেকে, বিশ্ব থেকে সংগ্রহ করে এগুলো মানুষের কাছে নিয়ে আসে। এইরকম তাহলে তারা কিরকম ভূমিকা থাকা উচিত তাদের, এবং তারা আমাদের অত্যন্ত তারা সম্মানীয়। এইসব সাংবাদিকদের কণ্ঠ যদি রোধ করা হয়, তাহলে দেশের যে গণতন্ত্র আছে কিনা সেটা আমার মনে হয় একটি বিবেচ্য বিষয়। তো আমি চাইবো যে মানবাধিকার এর সঙ্গে সম্পৃক্ত। আজকে যে কথাটি বলছে, যেমন ব্যারিস্টার মইনুল ইসলাম হোসেন, আমরা ইত্তেফাকের কথা জানি, উনি একটা ভদ্রজন। তার অবস্থা কি ছিল? এটাও একটা ভদ্র মানুষ, একটা ব্যারিস্টার, দেশের একজন অ্যাডভাইজার ছিলেন তিনি, তাই না? তার পিতা তোফাজ্জল, তাই না, ইত্তেফাকের যিনি প্রধান ছিলেন। এইসব বরেণ্য সন্তান কিন্তু দেশের এইরকম কয়জন সন্তান আছে, আত্মত্যাগী সন্তান এবং দেশের জন্য। আমাদের মাহমুদুর রহমান সাহেব, আজকে তিনি আমার কারারুদ্ধ, তাই না? গাজী সাহেব এবং শওকত সাহেব সহ অসংখ্য সাগরণীর কথা তো বারবার চলে আসছে। তা আমার মনে হয় আমি চাইবো যে গণতন্ত্রের যে উপাদানগুলো থাকে, শাখা প্রশাখাগুলো থাকে, সেগুলো সচল না রাখলে কিন্তু মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। মানবাধিকার লঙ্ঘিত হয় কখন? একটি কম্পোনেন্ট দিয়ে না। আমি কথা বলতে পারবো না, আমি যখন লিখতে পারবো না, লেখার সময় যখন আমার কলমের মধ্যে ভয় ভয় ভাব থাকবে, আমি কথা বলতে যখন ভয় ভাব থাকবে, এ কণ্ঠরোধ থাকবে, এগুলো বোধহয় আমার মনে হয় একটা সভ্য দেশে, গণতান্ত্রিক রাষ্ট্রে থাকাটা বাঞ্ছনীয় নয়। দেশে উন্নতি হচ্ছে, অনেক কিছু দেখছি আমরা, এটা অবশ্যই আমরা সাধুবাদ জানাবো, কারণ আমরা তো একপক্ষীয় না। এবং বিএনপি, আমি মনে করি আমাদের মধ্যেও কিন্তু সেরকম দূরদৃষ্টি সম্পন্ন লোক আছে, যারা যারা কিছু জিনিসকে কিন্তু স্বাগত জানায়। অবশ্যই আমি স্বাগত জানাবো, কারণ আমি যে শিক্ষক, এক পেশে আমি রাজনীতি করি না, এটা ঠিক আছে। কিন্তু আপনি এক পেশকে বন্ধ রেখে খেলার মাঠে অন্যকে তো শুধু আপনি নিজেই খেলবেন, এটা তো হয় না। এই জন্য বলছি, মাঠ সবার জন্য, এই দেশ সবার, সকলের অধিকার আছে এখানে। ভোট দেওয়ার অধিকার আছে, মৌলিক অধিকার আছে, কথা বলার অধিকার থাকবে। আমরা তো বাইরে থেকে আসি না, আমি তো চীনা মানুষ না, আমি তো এখানে শ্রীলঙ্কা থেকে আসছি নাই, আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। এই বাংলাদেশে জন্মগ্রহণ করার পরে আমার কিন্তু মৌলিক অধিকার আছে, কথা বলার, লেখার, এই দেশকে সমৃদ্ধ করার, আলোকিত করার। আমার চিন্তাগুলো যদি আমি ঢেলে দিতে না পারি, আমি যদি ভালোভাবে একটা বই রচনা করতে না পারি, আমি যদি আমার কথাগুলো যদি সংবাদ করতে না দিই, আমার মৌলিক চিন্তাগুলো তোর নতুনত্ব করতে আসবে।
আমরা যে মানে ক্রিয়েশনের কথা বলি, ক্রিয়েটিভিটির কথা বলি, এই জন্য মৌলিকত্ব যদি আমরা চাই, দেশের যদি সামগ্রিক কল্যাণ চাই, আমার বক্তব্যকে আমি দীর্ঘায়িত করতে চাই না, শিক্ষক মানুষ, আমি চাই আমি কথাগুলো শুনবো, আমি চাই যে দেশের এখনো সময় আছে আমাদের, আমরা গণতন্ত্রের জন্য উদার হই। গণতন্ত্র মানুষকে কিন্তু উদার করে দেয়, তার হৃদয়কে খুলে দেয়, সকলকে কথা বলার শক্তি দেয়। আমার মনে হয় দেশ যেহেতু স্বাধীনতা হয়েছে, আমাদের স্বাধীন দেশ, এবং সংবাদপত্র ছিল তাদের মধ্যে একটা পিলার, স্তম্ভ ছিল কিন্তু এই যে সংবাদপত্রের স্বাধীনতা। এবং আমার মনে হয় প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমান, কত ধরনের মানুষ থাকলে আমি বারবার বলি তাকে একটি কারণে শ্রদ্ধা করি, তিনি তো সেনা চাউনিতে ছিলেন, তিনি তো রাজনীতিতে কোনো প্রশিক্ষণ গ্রহণ করেননি, তারপরও আসার পরে সারা জীবন তিনি কিন্তু সেনা চাউনিতে, সেনা শিবিরে কাটিয়েছেন, ওখানে তো রাজনীতির গন্ধ পাননি তিনি। এই জন্যই তিনি হঠাৎ করে এসে কিভাবে জনগণের ভালোবাসা, জনগণের মৌলিক অধিকারগুলো তিনি চিন্তা করলেন, জনগণের সঙ্গে মিশে গেলেন, আসার সঙ্গে সঙ্গে কিন্তু জনসম্পৃক্ত বান্ধব হয়ে গেলেন তিনি। এই জন্য কিন্তু তার দল এখনো কিন্তু দেশের মাটিতে অসম্ভব শক্তি সম্পন্ন। তার দলের চিন্তাগুলো এত গভীরভাবে প্রতীত, যে গভীরভাবে যে প্রতীত সেটা আমি বলবো না, হলে এত নির্যাতনের পরে, এত কিছু ধন্যবাদ। অত্যাচারের পরে এই দল নিঃশেষ হয় না কেন? এই দলের ধন্যবাদ জনগণের চাহিদা আছে। আমি এই অবসর কথাগুলো বলে স্যারকে। এবং সকলকে ধন্যবাদ জানিয়ে, এবং আমি তাকে শ্রদ্ধা করি, সম্মান করি, এই কারণে আরেকটি কথা বলে আমি শেষ করছি। তিনি আমাদের জন্য অনেক কিছু করেছে, বৌদ্ধদের জন্য, যেটা নতুন ভাবনা তৈরি করে দিয়েছে। পণ্ডিত অতীশ দীপঙ্করের দেহ ছিল কোথায়? চীনাতে, তিব্বতে। তিনি শোনার পরে তিনি কিন্তু সেখান থেকে জীবিত অতীশ দীপঙ্করকে তিনি পাননি, কিন্তু মৃত দীপঙ্করের তিনি ছাই ভস্য পেয়েছিলেন, তাকে নিয়ে আসছে। কিরকম তার দরদ ছেলে, সেই থেকে চীনের সঙ্গে, পূর্ব দিকের চীনের সঙ্গে, গণশ্রী চীনের সঙ্গে তারা আমাদের বাংলাদেশের সম্পর্ক তৈরি, সেতু বন্ধন তৈরি হয়েছে। এই জন্য তিনি আমাদের যে সেদিনের চৌমেলাইয়ের সঙ্গে তিনি সম্পর্ক করেছেন, কিরকম তার সাহস আমি দেখেছি। এই জন্য বলছি আমরা আজকে ধন্যবাদ স্যার, তাকে ধন্যবাদ শেষ জানিয়ে, করতে হবে। এবং আজকে যে তোমাকেও ধন্যবাদ জানাচ্ছি, তুমি নতুন নতুন জিনিস নিয়ে আমাদের কাছে উপস্থিত হও। দেশের মঙ্গল হোক, দেশের সার্বিক কল্যাণ হোক, গণতন্ত্র আবার নতুন ভাবে ফিরে আসুক এই দেশে। আমি চাই না যে আমরা আসবে না, এটা আমি আশাবাদী, আমি নিরাশাবাদী নই। আসবে, অবশ্যই আসবে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে, তিনি এখন দেশ শাসন করছেন, ঠিক আছে, তারও শুভবুদ্ধির উদয় হোক, কারণ দেশ তো একার পক্ষে না, এটা সকলের, আমরা সবাই শেয়ার করতে পারি দেশকে ভালোবাসলে। আমার মনে হয় এরকম চিন্তা যদি হয়, আমাদের অধিকার, দায়িত্ব, কর্তব্য, কেন আমরা এইভাবে এক দেশে থাকবো? এটাও তো ঠিক না। চলুন আমরা সকলে মিলে এই দেশকে ভালোবাসি, ঐক্য সংহতি তৈরি করি, এবং পারস্পরিক যে সম্প্রীতি, আমাদের মেলবন্ধনে আবদ্ধ হয়ে দেশের জন্য আমরা সকলে কাজ করি। এই কথাগুলো বলে আমি যে কথাটি শেষ করার জন্য বলি, রেডিওতে, টিভিতে যেটা বলে আসছিলাম, সব্যে সত্তা সুখিতা ভবন্তু, জগতের সকল জীব সুখী হোক, বাংলাদেশ সমৃদ্ধময় হোক, এবং বিশ্বে শান্তি বর্ষিত হোক, আমাদের চেতনা তৈরি হোক। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি একটু মিস্টেক করেছি। এখন খোকন সাহেব বক্তব্য দেন পেশাগত কারণে। এখন বক্তব্য আলোচনায় অংশ নেবেন। 5 মিনিটের মধ্যে আলোচনা আমি আশা করি শেষ করবেন। আইটিভির সম্পাদক মন্ডলীর চেয়ারম্যান, বিএনপির মহাসচিব জনাব খায়রুল কবির খোকন। 5 মিনিটের মধ্যে শেষ করবেন খোকন ভাই। মিউট করা আছে, আনমিউট করেন। মিউট আছে, আনমিউট করেন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। মানবাধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা বিষয়ক আজকের আইটিভির উদ্যোগে আয়োজিত আজকের এই ভার্চুয়াল আলোচনা সভার উপস্থিত আছেন আমাদের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন বর্ষিয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক নেতা, আমাদের সকলের প্রিয় নেতা জনাব নজরুল ইসলাম খান। উপস্থিত আছেন এখানে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর সুকুমার বড়ুয়া। উপস্থিত আছেন আমাদের এখানে আমাদের শামসুজ্জামান দুদুভাইকে দেখছি না, আমাদের অত্যন্ত আমার প্রিয় বড় ভাই, সাবেক তুকুর ছাত্র নেতা, সাবেক এমপি, বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান এবং আমাদের গণমানুষের নেতা আমাদের শামসুজ্জামান দুদু ভাই। উপস্থিত আছেন এখানে আমাদের আরেকজন
বিশিষ্ট সাংবাদিক, কবি এবং নজরুল গবেষক, আমাদের অত্যন্ত বলিষ্ঠ বক্তা কবি আব্দুল্লাহ শিকদার, সাংবাদিক সাংবাদিক জগতের উজ্জ্বল নক্ষত্র। উপস্থিত আছেন আমাদের আরেক প্রিয় সহকর্মী, আমার অত্যন্ত প্রিয় জনাব আমাদের ঢাকা সাংবাদিক সমিতির সংগ্রামী সভাপতি, বিশিষ্ট সাংবাদিক, সংগ্রামী নেতা আব্দুল কাদের গনি চৌধুরী। উপস্থিত আছেন আমাদের কবির নোমান সহ সম্মানিত আলোচকবৃন্দ। সবাইকে আন্তরিক অভিনন্দন আমাকে আজকের এই অনুষ্ঠান আমন্ত্রণ করার জন্য। আসসালামু আলাইকুম। আমি এই বক্তব্য প্রলম্বিত করবো না, আমি আজকে বক্তব্য শুনবো আমার সিনিয়র নেতৃবৃন্দের কাছে, তারা আজকে এই বিষয়ে বলবেন। তো বিষয়টি অত্যন্ত প্রাসঙ্গিক এই কারণে যে দেশ জাতির এই সংকটময় মুহূর্তে আমাদের সংবাদপত্রের স্বাধীনতা, মানবাধিকার একটির সাথে আরেকটি মনে করি পরিপূরক, একটি ইন্টার রিলেটেড। এবং আমরা আসলে ওই যেখানে অবশ্য তার পূর্বে হলো গণতন্ত্র, গণতন্ত্র না থাকে তাহলে সেখানে মানবাধিকার থাকে না, সেখানে সংবাদপত্রের স্বাধীনতা থাকে না। তো এখন আমরা যেই গণতন্ত্রের জন্য আমরা ৭১-এ সেখানে রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তম স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে আমরা লড়াই করে দেশ স্বাধীন করেছিলাম। আমরা আমাদের সেই পরাধীনতার শৃঙ্খল থেকে আমরা বেরিয়ে আসছিলাম। আমরা এই আমাদের আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, সেখানে আমরা আজকে এই ৫০ বছর পর এসে আমরা আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আমরা নিজ দেশে আমরা পরাধীন, মনে হয় যে আমরা আমাদের স্বাধীন দেশে আমরা পরাধীন। তো এই আজকে সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি। বিবর্ণ, অনেকে বলছেন যে সুবর্ণ জয়ন্তী মানে বিবর্ণ, সুবর্ণ জয়ন্তী মানে আমাদের যে ৫০ বছরের যে অর্জন আমাদের স্বাধীনতার, সেই অর্জনগুলোকে তো মানে বর্তমানে এই সরকার মূল্যবোধের মুক্তিযুদ্ধের চেতনা, মূল্যবোধ, অর্জন সমস্ত কিছু তারা বুলুণ্ঠিত করেছে। তারা আজকে কোনো কিছুই আজকে মানুষের যে দাবি, আজকে যে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে একজন নাগরিকের যে একজন যে মৌলিক যে দাবিগুলো বা বিষয়গুলি থাকে সমস্ত কিছুই আজকে বুলুণ্ঠিত। কোনো কিছু আজকে আমাদের হাতের মধ্যে নেই, নিয়ন্ত্রণে নেই। আজকে একটি ফ্যাসিস্ট সরকার, যেটা আমার আগে বলেছেন ইলিয়াস খান বলেছেন ফ্যাসিস্ট, ওটা কর্তৃত্ববাদী না, বলেছিলেন যে ফ্যাসিস্ট সরকার। তো এই ফ্যাসিস্ট সরকারের কাজ তাই হবে। এখন ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে সেখানে কোনো কিছুই আমাদের থাকবে না, অধিকার খুব খর্ব হবে। সেটা বারবারই হচ্ছে। সেটাকে থেকে উত্তরণের জন্য আমাদেরকে অতীত আমরা অনেক আমরা বাংলাদেশিরা, বাঙালিরা আমরা অনেক জাতির সংকটে ক্রান্তিক লগ্নে আমাদের আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলনে, আমরা ভাষা আন্দোলনে, তারপরে পাকিস্তানি বিরোধী আইয়ুব বিরোধী আন্দোলনে, পরবর্তীতে আমরা স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন, সকল আন্দোলনের নেতৃত্ব আমরা দিয়ে দেশ আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছি। এখন আমাদের দেশে যে একটি গণতান্ত্রিক লেবাসে একটি ভয়ঙ্কর ভয়াবহ স্বৈরশাসক আমাদের জাতির ঘাড়ে চেপে বসেছে, তার থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে আজকে লড়াই করতে হবে। এবং যে মুক্ত সাংবাদিকতা, যেটা আজকে সাংবাদিকতার আমাদের যে মানবাধিকার যে চরম লঙ্ঘন, সেটা শুধু আমরা বাংলাদেশে যে আমরা বিরোধী দল বিএনপি বা বিরোধী দল বলছে বা সাংবাদিকরা নির্যাতিত, শুধু তাই না, গোটা বিশ্বে আজকে আমরা দেখি। এটা আমাদের এখানে আব্দুল কাদের গনি চৌধুরীর বক্তৃতায় অত্যন্ত তথ্যবহুল অনেক বিষয় চমৎকার ভাবে তিনি উত্থাপন করেছেন এবং একবারে স্পেসিফিক করেছেন যে আমাদের সেখানে আইনের শাসনের এবং আমাদের মানবাধিকার কোথায় কোথায় লঙ্ঘিত হচ্ছে, সেই বিষয়গুলি তিনি আমাদের বলেছেন। কদিন আগে আমরা দেখেছি যে ওই মার্কিন যুক্তরাষ্ট্রের আমাদের সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর কান্ট্রি রিপোর্টে সেখানে তারা বলছে বাংলাদেশে মানবাধিকার ভয়াবহ অবস্থা। তারা সেখানে বিস্তারিত বর্ণনা করেছে যে কি অবস্থা হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তার আইনে খর্ব হচ্ছে বাক স্বাধীনতা। এটা কিছুদিন আগে বলেছে। এবং মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় বাংলাদেশ সম্পূর্ণভাবে ব্যর্থ, এই কথা তারা বারবার তারা বলেছেন। এবং আবার আরেকটি বিষয় যেটা আমি একটু সংযোজন করতে চাই, সেখানে তো বিস্তারিত বলেছেন, আমি বক্তব্য খুব সংক্ষেপে শেষ করব। আমি আরেকটি প্রতিবেদন দিতে চাই যে সুইডেন ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান আছে ভ্যারাইটিস অফ ডেমোক্রেসি ডিড্যাম, সম্প্রতি তাদের প্রতিবেদনে 2021 প্রকাশ করেছে। সারা বিশ্বের গণতান্ত্রিক অবস্থা নিয়ে তারা ডিড্যাম এর প্রতিবেদন প্রকাশ করে আসছে। তো প্রতিবেদনে বলা হয়েছে যে উদার গণতান্ত্রিক সূচকের লিবারেল ডেমোক্রেসি ইন্ডেক্সে
179টি দেশের মধ্যে 0.1 স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান 154তম অবস্থায় রয়েছে। এবং গত 2018 সালে ডিজিটাল নিরাপত্তা আইনে ক্ষমতা আরো বাড়িয়ে দিয়েছে। এক দশকে বিচার বহির্ভূত হত্যা, গুমের মানবাধিকার বিরোধী অপরাধ বেড়েছে। 2020 সালে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে 12টি হিউম্যান রাইটস গ্রুপের এক বিবৃতিতে দাবি করা হয় যে 2009 সালের 1 জানুয়ারি থেকে 2020 সালের 31 জুলাই পর্যন্ত বাংলাদেশের কমপক্ষে 572 জন গুমের শিকার হয়েছে। তাদের একটি বড় অংশ আর ফিরে আসেনি। তো এটা কয়েকদিন আগের যে রিপোর্ট, সেই রিপোর্টে দেওয়া আছে। আর সম্প্রতি যে গতকালকে একটি সংবাদ মাধ্যমে আমরা দেখলাম, একটা সম্পাদকীয় থেকে দেখলাম, মন্তব্য করা হয়েছে যে সর্বশেষ যে অবস্থাটা আমাদের করা হয়েছে যে ভারতে আমরা জেনেছি যে বাংলাদেশে 2018 সালে ডিজিটাল নিরাপত্তা আইনের যে আইনটি জারি করা হয়েছে তা ভারতে তথ্য প্রযুক্তি আইনের চেয়েও বিপজ্জনক। ভারতের মোদী সরকার তথ্য প্রযুক্তি আইনের সংশোধন করেও এর অধীনে কোনো সাংবাদিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেনি। কিন্তু বাংলাদেশের গত 2.5 বছরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে অনেক সাংবাদিককে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। এবং যুক্তরাজ্য ভিত্তিক আর্টিকেল উনি যেটা বলছেন আমাদের কাদের উনি বলছেন, এর তথ্য অনুযায়ী 2002 সালে ডিজিটাল নিরাপত্তা আইনে 198টি মামলায় 457 জনকে বিচারের আওতায় আনা এবং গ্রেপ্তার করা হয়েছে। এই 457 জনের মধ্যে 75 জন সাংবাদিক, এমনকি করোনাকালেও অনেক সাংবাদিক এই আইনের মামলা দিয়ে হয়রানি গ্রেপ্তার করা হচ্ছে। এটা হলো সর্বশেষ পরিস্থিতি। তো এই পরিস্থিতি তো আমরা অনেকে এর আগে বললাম, আমরা প্রত্যেকে আমরা দেখেছি কি ধরনের ঘটনা অতীত হয়েছে। রুজেন ইসলামের ঘটনা আমরা জানি যে কি হয়েছে, তারপরে আমরা মুস্তাককে আমরা দেখেছি, মুস্তাক আহমেদের কিভাবে ঘটনা ঘটেছে। তো এই ধরনের ঘটনা সারা বাংলাদেশে 42 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে, এগুলো আমরা জানি, এগুলো তো বলছেন আমাদের কাদের উনি বলছেন। তো শুধু তাই নয়, আমরা দেখি সাগর রুনির 78 বার ওর সেই রিপোর্টের প্রতিবেদন পিছানো হয়েছে, কারণ তাদের সত্য উদ্ঘাটন হয়ে যাবে, এই কারণে করা হয়েছে। সাগর রুনির ঘটনা আমরা জেনে দেখি 78 বার বোধহয় তার রিপোর্ট বোধহয় পরিবর্তন করা হয়েছে। শুধু তাই না, আমরা দেখি আমাদের যে বিশিষ্ট সাংবাদিক আমাদের মাহবুর রহমান, তারপরে আমরা দেখি যে আমাদের আরো কয়েকজন বিশিষ্ট সাংবাদিক আমাদের শফিকুর রহমান, তাদের মতো দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে। আর ওরা অনেকে আছেন, ওদের মোটা থেকে 2 জনের কথা বললাম, অনেক সাংবাদিক আজকে দেশের বাইরে তারা মানবত জীবন যাপন করতে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তো এই যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণে, সত্য সংবাদ পরিবেশনের কারণে আজকে তাদের জীবনের হুমকি হচ্ছে, তাদেরকে মেরে ফেলা হয়েছে, তাদেরকে মামলা দেওয়া হচ্ছে। যে এই অবস্থা দেশে একটা স্বাধীন দেশে চলতে পারে না। তাই আমি মনে করি যে আমাদের যে মানবতা বিরোধী যে কর্মকাণ্ডগুলো এই সরকার চলছে, যে অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, এবং আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র মামলা দিয়ে তাকে আজকে তার রাজনৈতিক প্রতিহিংসার কারণে আজকে তিনি গৃহান্তরীণ আছেন, এবং তাকে আমরা দেশের বাইরে পাঠাতে পারছি না, কারণ দিচ্ছে না, কারণ ভয় পাচ্ছেন। তারা উন্নত চিকিৎসার জন্য আজকে দেশের বাইরে পাঠাচ্ছে না। এটা মানবতা বিরোধী অপরাধ বলে আমি মনে করি। 3 বারের নির্বাচিত দেশের প্রধানমন্ত্রী এবং সংসদীয় গণতন্ত্র উত্তরণ ঘটিয়েছেন, এবং দেশের সবচেয়ে জনপ্রিয় সমস্ত নির্বাচনে তিনি কোন নির্বাচন পরাজিত হন নাই, সেই ব্যক্তি আজকে একটি সাধারণ নাগরিকের যে অধিকার, সেই অধিকার থেকে তিনি বঞ্চিত, সেটাও মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে বলে আমি মনে করি। এবং আজকে আমাদের প্রিয় নেতা তারেক ভাইয়ের বিরুদ্ধে কোনো মামলায় আজকে প্রমাণ করতে পারে না তিনি দোষী, তারপরেও তাকে আজকে দেশে আসতে দেওয়া হচ্ছে না। এই যে আজকে আমাদের বিরুদ্ধে যে একজন বলছেন যে 1,01,000 মামলা, 35 লক্ষ আসামি, এবং আমরা জানেন যে এই পর্যন্ত 3,000 মানুষকে যে বিচার বহির্ভূত ভাবে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হত্যা করা হয়েছে, এবং 795 জনকে পুলিশের এবং আমাদের আইন প্রয়োগকারী সংস্থার অধীনে নিহত হয়েছে, এবং 600 ইলিয়াস চৌধুরী আলম সহ 601 জনকে গুম করা হয়েছে। এটা মোটা থাকে, আরো প্রতিনিয়তই গুম খুন হচ্ছে, যেগুলা সংবাদে সবকিছু প্রকাশ হচ্ছে না, কারণ তারা যেই একটা ভয়ের সংস্কৃতি তারা চালু করেছে, যার কারণে ভয়ের সাংবাদিকরা রাজনৈতিক নেতৃবৃন্দ অনেক কথা বলতে পারেন না, বলতেই তাদের গুম খুন হামলা মামলা নির্যাতন নেমে আসছে। এই যে একটি ভয়ঙ্কর ভয়াবহ অবস্থার পরিবেশ তৈরি করেছে, তার থেকে কিন্তু জাতিকে রক্ষা করার জন্য আমাদেরকে যে কোনো আবার আমাদেরকে ঝুঁকি নিতে হবে। তা নাহলে এই ফ্যাসিস্ট সরকার, এই মাফিয়া সরকার
দেশকে তারা ধন্যবাদ সমস্ত জনাব রাষ্ট্রকে খায়রুল তারা কবির দলীয়করণ খোকন করে ভাই। ফেলছে। শুধু নির্বাচন কমিশন এবং বিচার ব্যবস্থাই দলীয়করণ করে নাই, পুরো রাষ্ট্র ব্যবস্থাকে তারা দলীয়করণ করে একদলীয় শাসন ব্যবস্থা, যেটা তার থেকে আরো ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। তাই এই সরকারের বিরুদ্ধে আমাদের সমস্ত শ্রেণী পেশার মানুষকে আবার 90-এর চেতনায়, 71-এর চেতনায়, মুক্তিযুদ্ধের চেতনায়, 75-এর চেতনায় আমাদেরকে সবাইকে উজ্জীবিত হয়ে, উদ্বুদ্ধ হয়ে আবার আমাদের এই বর্তমান ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে আমাদের রাজপথে আমাদের নামতে হবে। সেই রাজপথে নেমেই আমাদের গণতন্ত্র, মানবাধিকার এবং সাংবাদিকতার যে সংবাদপত্রের স্বাধীনতা, এগুলো অর্জন করতে হবে। এটাই আজকের দিনে আমাদের প্রত্যাশা। এই কথা বলে সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জনাব খায়রুল কবির খোকন, যুগ্ম মহাসচিব এবং সম্পাদক মন্ডলীর চেয়ারম্যান আইটিভি। এখন আলোচনায় অংশ নেবেন সিনিয়র সাংবাদিক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, নজরুল গবেষক জনাব কবি আব্দুল হাই শিকদার। শিকদার ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। শুরু করুন। যাক, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমি ঠিক জানি না কে আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন। না, সভাপতি আজকে নাই। আচ্ছা, তো সঞ্চালক জনাব হুমায়ুন কবির ব্যাপারী, এবং যার কল্যাণে মোটামুটি প্রতিদিনই আমরা এখানে একসাথে হতে পারছি এবং পরস্পরের সঙ্গে কথা বলতে পারছি। আর একটা বিষয় যে আমাদের বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক প্রফেসর সুকোমল বড়ুয়া যে শুভ কামনা এবং বিশেষণের বন্যা বহিয়ে দিয়েছেন, সেই জন্য আমি যদি এখন ওই বন্যার মধ্যে গা ভাসাই তাহলে আমার জন্য ভালো হয়। কারণ হলো নইলে এখানেই আমার 10 মিনিট চলে যাবে। আমি শুধু নামগুলো বলে যাই এবং ধরে নেবেন যে তাদের নামের আগে যে বিশেষণ গুলো, এগুলো ডক্টর সুকোমল বড়ুয়া যেগুলো বলেছেন ওগুলোই আমার কথা আর কি। তো আমাদের শ্রদ্ধেয় নজরুল ভাই, নজরুল ইসলাম খান, আলোচকদের আমি শামসুজ্জামান দুদু ভাই, খায়রুল কবির খোকন ভাই এবং প্রফেসর সুকোমল বড়ুয়ার কথা তো বললাম। আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের কাদের গনি চৌধুরী, কাদির নোমান এবং আমাদের ইলিয়াস খান, আরো কেউ থাকতে পারেন, আমি দেখতে পাচ্ছি না, এবং আমাদের অনুষ্ঠানে যারা শুনছেন, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্য শুরুতেই আমি আমাদের কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, তার বক্তব্য খুব মনোযোগ দিয়ে আমি শুনেছি। এত তথ্য উপাত্ত সাধিত বক্তব্য, এইটা আজকালকার দিনে এখন আর কেউ দেয় না। সবাই মোটামুটি ওই গরুটাকে টেনে টুনে মানে নদীতে নামাই দিলে নদী বিষয়ক রচনা শুরু হয়ে যায়। তো সেইটা সে আজকে করে না এবং কোনোদিনই করে না। ইদানিং আমি দেখতে পাচ্ছি যে তার মানে এই তথ্য উপাত্তের ব্যাপারে তার এই পক্ষপাতিত্বের কারণে আমরা বেশ উপকৃত হচ্ছি। এবং একই সঙ্গে আমাদের খোকন ভাই, আমাদের খায়রুল কবির খোকনও আজকে যে বক্তব্য দিলেন, সেই বক্তব্যের ভেতরে, এই দুজনের বক্তব্যের ভেতরে আমাদের সবগুলো কথা চলে এসেছে। অথবা আমি নতুন করে কোনো কথা বলে 3 মিনিটের মধ্যে শেষ করবো আশা করি। উইকিপিডিয়া, দুটো জিনিস আমাদের আজকের আলোচনার, একটা হলো গণমাধ্যম, একটা হলো মানবাধিকার। মানবাধিকার এবং গণমাধ্যম। তো মানবাধিকার এবং গণমাধ্যম এবং উইকিপিডিয়া বলতেছে যে মানব পরিবারের সকল সদস্যের জন্য সার্বজনীন, সহজাত, অহস্তান্তরযোগ্য ও অলঙ্ঘনীয় অধিকারী হলো মানবাধিকার। মানবাধিকার প্রতিটি মানুষের জন্য এক ধরনের অধিকার যেটা জন্মগত এবং অবিচ্ছেদ্য। এই যে জন্মগত এবং অবিচ্ছেদ্য যে এই অধিকারটা 3 ভাবে সংরক্ষিত হয়। একটা হলো পরিবার এবং সমাজের কর্তাদের দ্বারা তো অধীনস্থদের প্রতি, আরেকটা হলো রাষ্ট্র করে এটা, রাষ্ট্রের দায়িত্ব। আমাদের সংবিধানের আপনারা দেখবেন যে অনুচ্ছেদের মধ্যে ক্লিয়ার বলা আছে যে এই যে 32 অনুচ্ছেদে যে আইন অনুযায়ী ব্যতীত জীবন ও ব্যক্তি স্বাধীনতা হইতে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাইবে না, কাউকে বঞ্চিত করা যাবে না আইনের কি মাধ্যম ছাড়া। সেইটা একটা। আরেকটা হলো, তৃতীয়ত হলো রাষ্ট্র, বাইরে আন্তর্জাতিক প্রতিষ্ঠান, বিশেষ করে জাতিসংঘ। এই 3 ভাবে মানবাধিকার সংরক্ষিত হয়। এই 3 ভাবেই মানবাধিকার আছে সারা পৃথিবীতে। বাংলাদেশ তো ধরেন এশিয়ার ডাস্টবিন, এটা হচ্ছে এশিয়ার কসাইখানা, কাজে এটা নিয়ে খুব বেশি কিছু বলার নাই। সারা পৃথিবীতে মানবাধিকার বলতে কোথাও কিছু নাই, শুধু ইউরোপীয় পাশ্চাত্য পীড়িত যে পৃথিবী,
এই পাশ্চাত্যের রাষ্ট্রগুলো মানবাধিকার বলে তখন যখন তাদের স্বার্থের ব্যাপারটা থাকে। তারা যে ফিলিস্তিনে বছরের পর বছর ধরে 70-80 বছর ধরে যে অমানবিক বর্বরতা চালাচ্ছে, সেই ব্যাপারে মানবাধিকারের কোনো সমস্যা হয় না। জাতিসংঘের থেকে একটার পর একটা প্রস্তাব উত্থাপন করা হয় এবং ইসরায়েল এবং আমেরিকা ওটার বৃদ্ধাঙ্গুলি দেখায়। তো ওখানে মানবাধিকার অবস্থা কেরাসিন। ইরাক যখন ধলিস্বাত করা হলো তখন মানবাধিকার নিয়ে পৃথিবী কোনো মাথা ঘামায়নি, ওয়েস্টার্নরা কোনো মাথা ঘামায়নি। আফগানিস্তানকে যখন প্রস্তর যুগে পাঠানো হয় তখন মানবাধিকারের কিছু ছিল না। একই রকম ভাবে আজকে সিরিয়াতে যেটা ঘটছে, এই নৃশংস হত্যাকাণ্ড, মানবাধিকারের কোনো সমস্যা হচ্ছে না। কারণ যখনই পৃথিবীতে যেখানেই মুসলমানরা আক্রান্ত হবে সেখানে মানবাধিকারের কোনো প্রসঙ্গ থাকে না। মানবাধিকার হলো তখন যখন ইউরোপিয়ানরা আক্রান্ত হয়। বৌদ্ধরা আক্রান্ত হলে মানবাধিকার থাকে না, হিন্দুরা আক্রান্ত হলে মানবাধিকার, আর মুসলমানদের তো মানবাধিকার নাই। এইরকম একটা বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশে আমরা মানবাধিকার নিয়ে কথা বলছি, যে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য রক্তাক্ত মুক্তিযুদ্ধে গিয়েছিলাম আমরা। সেই মুক্তিযুদ্ধ আমাদের মানবাধিকার একটা অন্যতম পাত্র ছিল। আজকে বাংলাদেশে মানবাধিকার বলে কোথাও কিছু না। এটা তো আজকে বিভিন্ন আলোচকদের বক্তব্যের মধ্যে পরিষ্কার হয়েছে, কিচ্ছু নাই। একমাত্র অধিকার হলো আওয়ামী অধিকার, একমাত্র অধিকার হলো আওয়ামী লীগের কর্মকর্তা, আওয়ামী লীগের উপরের থেকে শুরু করে 1 নম্বর থেকে শুরু করে গাছতলা পর্যন্ত যত পর্যায়ের নেতা কর্মী আছেন তারা ছাড়া আর কারো মানবাধিকার ভোগ করার কোনো অধিকার বাংলাদেশে এখন আর নাই। গুম খুনের বন্যায় এটা একটা ভয়ঙ্কর রকমের একটা বর্বরতার একটা পৈশাচিক নাট্য অভিনীত হচ্ছে প্রতিদিন বাংলাদেশে। এই যে বর্বরতা, পৈশাচিক প্যারেড, এই পৈশাচিক প্যারেড সম্পর্কে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড শুধুমাত্র একটা দুইটা বিবৃতি দিয়ে দায়িত্ব শেষ করে। একটা দুটো বিবৃতি দিল, হ্যাঁ বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি এনাফ, আর কিচ্ছু করার নেই। বাংলাদেশে একটা অগণতান্ত্রিক একটা ফ্যাসিস্ট শাসনকে পাশ্চাত্য পৃষ্ঠপোষকতা দিচ্ছে। কেন পৃষ্ঠপোষকতা দিচ্ছে? কারণ এই সরকারটি থাকলে তাদের স্বার্থ সংরক্ষিত হবে। এখানে মানুষের গণতন্ত্র থাকলো কিনা, মানুষের অধিকার থাকলো কিনা, সেগুলো নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা হচ্ছে তাদের স্বার্থ। ইন্ডিয়া এখানে তার স্বার্থের জন্য হাসিনাকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। ওয়েস্টার্নরা দেখতেছে যে এখানে যে রাইজিং মুসলিম কমিউনিটি, সেই রাইজিং মুসলিম কমিউনিটিকে ধ্বংস করার জন্য হাসিনা হলো যোগ্যতম প্রতিনিধি। হাসিনা দুই ভাবে পারে, একদিকে এই ইসলাম আলাদের একটা গ্রুপকে সে নিজের কোলে টেনে নিতে পারে, আবার এগুলোকে মানে মোটামুটি রাস্তাঘাটে দূর মুসপেটাও করতে পারে। এই অদ্ভুত ক্ষমতা, এইরকম একটা চতুর এবং বহুমুখী প্রতিভা সম্পন্ন ক্ষমতা তো বাংলাদেশের আর কারো নাই। এই ডিস্ট্রাকটিভ যে ক্ষমতা, এই ডিস্ট্রাকটিভনেসের জন্য বাংলাদেশকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বলেন আর বড় বড় পঞ্চশক্তিগুলো বলেন, তারা সবাই মিলে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এই সরকারকে। এই জন্য বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উন্নতি হবে না। 2 নম্বর হলো গণমাধ্যম। এখানে আরেকটা কথা আছে যে লেনিনের একটা ডায়লগ আছে যে মানুষকে বড় করে দেখা এবং মানুষকে ভালোবেসে তার কল্যাণ চিন্তা করাটাই হচ্ছে মানবতন্ত্র। এই যে মানবাধিকারের সঙ্গে মানবতন্ত্র লেনিন যুক্ত করেছেন। এই মানবতন্ত্র বাংলাদেশ না, এখন বাংলাদেশ হলো আওয়ামী তন্ত্র। এইখানে কোনো মানবতন্ত্র নেই। এবার আসে সংবাদপত্র। সংবাদপত্র সমাজের দর্পণ। একটা জাতি তো তাই চাচারা সিলেক্ট করে, একটা আমরা তো তাই যা আমাদের ঘাড়ের মধ্যে চেপে বসেছে। কারণ এই ঘাড়ে চেপে বসে সিন্দাবাদের দৈত্য বা দানব, এই সিন্দাবাদের দানবটাকে উৎখাত করার জন্য আমরা তো কার্যকর ভূমিকা রাখতে পারছি না। এখন কথাটা হলো যে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে দানব দমন করা সম্ভব না। এখন বিএনপির মতো বা অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক নর্মস গুলোতে বিশ্বাস করে, গণতন্ত্রের প্রসেস গুলোতে বিশ্বাস করে, তাদের পক্ষে তো সিরাজ শিকদার বা অন্য কারোর মতো অস্ত্র হাতে তুলনা সম্ভব না। কিন্তু আমি মনে করি যে ফ্যাসিজমের মোকাবেলা করতে জার্মানি ব্যর্থ হয়েছিল হিটলারের মোকাবেলা করতে, এবং তার পরিণামে জার্মান যে এই উগ্র জাতীয়তাবাদী স্লোগান দেয়, হিটলার যে ব্লু ব্লাড, এই থিওরি দিয়ে জার্মানকে যে লন্ডভন্ড করেছিল, জার্মানকে যে উত্তেজিত করেছিল, তার খেসারত জার্মানরা এখনো দিচ্ছে। এবং ইউরোপের এই পুঞ্জীভূত পাপ, এই জায়নিজম, এই জায়নিজমকে নিয়ে আরবদের ঘাড়ে চাপাইছে। ইউরোপ তার পুঞ্জীভূত পাপ থেকে নিজেদের ল্যান্ড গুলোকে মুক্ত করে এইটা আরব বিশ্বের নিরীহ জনগোষ্ঠী
ফিলিস্তিনদের ঘাড়ে এই পাপিষ্ট এই জানতন্ত্র চাপিয়ে দিয়েছে। অতএব এরকম একটা পরিস্থিতি যেখানে সামগ্রিক হবে, সেই পরিস্থিতি সংবাদপত্র সমাজের দর্পণ বাংলাদেশের, আমরা তো তাই যে আমাদের ঘাড়ের মধ্যে আছে, আমাদের ঘাড়ে হাসিনা আছে, অথবা হাসিনাকে উৎখাত করতে পারছি না, অথবা আমরা মেনে নিচ্ছি তো একদম। বাংলাদেশের জনগণের সবচেয়ে বড় সমস্যা আমি দেখতে পাচ্ছি, বিশেষ করে সিভিল সোসাইটি রিয়াকশনলেস। আমার ফ্রান্সের জার্মানি ডেভিড নাইজেল এক সাংবাদিক আমাদের ফ্রান্সে, তিনি আমাকে বলেন যে তোমাদের সোসাইটিতে ঘুরে ঘুরে একটা জিনিস আমি খুব আশ্চর্য হয়েছি, যে এত কিছু ঘটতেছে, সোসাইটি রিয়াকশনলেস, মানুষ রাস্তায় নামছে না, মানুষ ধরেই নিয়েছে যে এটাই তো হওয়ার কথা। ঠিক হোসনি মোবারকের মিশর, ঠিক আপনার সাদ্দাম হোসেনের ইরাক, বা আজকের মানে আরো যে সমস্ত দৈত্য দানব দেখি আমরা, ইন্ডিয়াতে পুরোপুরি অর্থনৈতিক কলাপস হয়ে গেছে, কিন্তু উগ্র হিন্দুত্ববাদ দিয়া এক ধরনের প্রলেপ দিয়া একটা মরা কাঠকে মোটামুটি দাঁড় করিয়ে রাখা হয়েছে। ভারত ধসে গেছে মোটামুটি, কিন্তু ওই ওই উগ্রতা দিয়ে, এবং সেখানে প্রতিফলন তো ওইটাই ঘটছে যেটা তারা, জনগণের মধ্যে যদি সাম্প্রদায়িকতা না থাকতো তাহলে নরেন্দ্র মোদীর মতো এইরকম সাম্প্রদায়িক রক্তাক্ত ব্যক্তি কি করে রাষ্ট্র ক্ষমতায় আসতে হয়। আমাদের মধ্যে কোথাও কোনো পাপ আছে, সোসাইটির রিয়াকশনলেস অবস্থাটা খুব দুঃখের, এটা নন ফাংশনাল হয়ে গেছে রাষ্ট্রটা। এই রিয়াকশনলেস অবস্থার থেকে জনগণের ভেতরে আমি মনে করি যে এই মানবাধিকার বা সংবাদপত্রগুলো তো মৃত, সংবাদপত্রগুলো ওইটাই রিফ্লেক্ট করে যেগুলো তাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে। এখন তো কোনো কথা বলার আর সুযোগ নাই। এই অবস্থায় আমি মনে করি যে মানবাধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে আনার রাস্তা হলো একটাই, সেটা হলো যতগুলো পদ্ধতি প্রয়োগ করেছিল মাও সেতুং চীনে, যতগুলো পদ্ধতি প্রয়োগ করেছিলেন লেনিন তার সোভিয়েত ইউনিয়নে, যতগুলো পদ্ধতি প্রয়োগ করেছিলেন খোমেনি তার ইরান রেভলিউশনের সময়, এই সমস্ত পদ্ধতির থেকে আমাদের জন্য গ্রহণযোগ্য, সহনশীল, আমাদের মানুষের জন্য উপযোগী কোন পদ্ধতিগুলো আমরা নিতে পারি, সেগুলোকে নিয়ে ফ্যাসিবাদ উৎখাত করতে হবে। ফ্যাসিবাদ যদি আমরা উৎখাত করতে পারি তাহলে মানবাধিকার নিশ্চিত হবে। মানবাধিকার নিশ্চিত হলে সোকল এই গণমাধ্যম, যেগুলো আসলে গণমাধ্যম না, সরকার মাধ্যম, মানে এগুলো সরকারের পাচাটা, সরকারের তোষামতকারী, সরকারের খুদ করে খাওয়া ভিখারি। আকবর কবির সাহেব জিয়াউর রহমানের তথ্য উপদেষ্টা ছিলেন, তিনি বলেছিলেন যে সংবাদ সমাজ তখন বলেছিলেন তিনি যে এই সম্প্রদায়টি পরিপূর্ণভাবে বিবেক বর্জিত, চরিত্রহীন এবং ক্রয়যোগ্য। ৭৭ সালে ৭৬ সালের প্রথম দিকে এই কথা বলেছিলেন শহীদ জিয়ার তথ্য উপদেষ্টা আকবর কবির সাহেব, এবং এটা জিয়াউর রহমান খুব অবাক হয়েছিলেন যে বলেন কি, বলছে জি স্যার ব্যাপারটা এরকমই অনেকটা। কিন্তু তাই বলে কি এখানে ভালো মানুষ নাই? ভালো মানুষ আছে, যে ভালো মানুষের চর্চা শহীদ জিয়া করেছিলেন বলে সংবাদপত্র শিল্পে একটা শ্রীবৃদ্ধি হয়েছিল। আমি মনে করি যে এই ধারাবাহিকতাটা যদি আমরা আনতে পারি আবার ফিরিয়ে, তাহলে এই ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করে সবকিছু নিশ্চিত করা যাবে। এবং সবচেয়ে বেশি যেটা উপকার হবে সেটা হচ্ছে রাজনীতি ক্লিন হয়ে গেলে সমাজ পরিষ্কার হয়ে যাবে। ফিল্টার রাজনীতি হলো ফিল্টার করে সোসাইটি, এই ফিল্টার হয়ে গেলে গণমাধ্যম বলেন, মানবাধিকার বলেন, ভোট বলেন, নির্বাচন বলেন, সবকিছু আবার যার যার জায়গায় পুনরায় স্থাপিত হবে। আমাদের আজকের সংগ্রামটা আমার মনে হয় সেই জায়গায় আমরা যদি পৌঁছাতে পারি, তাহলে আজকের এই আলোচনা সভা বা আমাদের কথাবার্তা বলাগুলো সার্থক হবে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ কবি আব্দুল্লাহ শিকদার সাহেবকে। এখন আলোচনায় অংশ নেবেন বিএনপির ভাইস চেয়ারম্যান, ছাত্র দলের সাবেক সভাপতি, কৃষক দলের বর্তমান আহ্বায়ক, সাবেক এমপি জনাব শামসুজ্জামান দুদু। দুদু ভাই কি শুনতে পাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কথা কি শোনা যায়? জি, শোনা যায়, শোনা যায়। আজকে আইটিবি কে আমি ধন্যবাদ জানাই এবং আইটিবির চেয়ারম্যান সঞ্চালক হুমায়ুন কবির ব্যাপারীকেও ধন্যবাদ জানাই যে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য আমাদেরকে আহ্বান করেছেন। এবং ইতিমধ্যে আমি অনেক বিদগ্ধ সাংবাদিক, রাজনীতিবিদ এবং বরেণ্য ব্যক্তিদের বক্তব্য শুনেছি।
আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক রাষ্ট্রদূত এবং জগৎ বিখ্যাত শ্রমিক নেতা জনাব নজরুল ইসলাম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা জনাব অধ্যাপক সুকমল বড়ুয়া, বিশিষ্ট কবি আব্দুল্লাহ শিকদার, নজরুল গবেষক এবং দেশনেত্রীর সম্মানিত উপদেষ্টা, একসময় ডাকসুর জিএস, সাবেক ছাত্র নেতা, বিএনপির যুগ্ম মহাসচিব, আন্দোলন সংগ্রাম করা মানুষ খায়রুল কবির খোকন। আমি কাদের গনির চৌধুরীর অভিনন্দন জানাই, আজকে বেশ তথ্যমূলক বক্তব্য দিয়েছেন। ইলিয়াস খান, কবির নোমান সহ যারা উপস্থিত থেকে বক্তব্য দিয়েছেন এবং নানান মাধ্যমে আমাদের অনুষ্ঠান যারা দেখছেন শুনছেন, তাদের সকলকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। মানবাধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা। গণমাধ্যম কোনো বিচ্ছিন্ন প্রতিষ্ঠান, এটা আমার কাছে মনে হয় না। তারা এই বাংলাদেশের মধ্যেই অবস্থান করে গোপন রাজনৈতিক দলেরও তারা সদস্য না, যে আন্ডারগ্রাউন্ডে থেকে তারা ভূমিকা পালন করবে। তারা চাকরি সূত্রে ফ্রিল্যান্সার যেভাবে বলি না কেন, বিভিন্ন পত্রিকা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে তারা যখন কাজ করে, তারা এই সমাজেরই একটি অংশ হিসাবে কাজ করে। এই সমাজ যদি কলুষিত হয়, এই সমাজ যদি নিয়ন্ত্রিত হয় ফ্যাসিবাদে, স্বৈরতন্ত্রে, তাহলে অন্যান্য শ্রেণী পেশার মানুষের মতো তারাও এর কবল থেকে রেহাই পাওয়ার কথা না, পায় না। আজকে কিছু না আগে একজন সাংবাদিককে দেখলাম হাসপাতালে, তার পেটের সঙ্গে হাত বাঁধা আছে। তার আগে দেখলাম যারা দুর্নীতির ব্যাপারে সংবাদ প্রকাশ করেছে, বিশেষ করে দুর্নীতিবাজদের কিছু হয় নাই, পুলিশ তাদের টিকিটও ছুঁতে পারে নাই, কিন্তু সাংবাদিকদের তারা ধরেছে এবং মামলা দেখিয়ে তাদেরকে জেলে ফুরেছে অথবা তারা পুলিশে হেফাজতে নিয়েছে। এই ক্ষেত্রে আমার হঠাৎ করে একটা গল্প মনে পড়লো। ৭৩ সালে সম্ভবত, তারও পরে, ঘটনা ৭৩-৭৪, কিন্তু আরো পরে আমাদের মশিউর রহমান জাদু ভাই বক্তৃতা সূত্রেই গল্পটা বলেছিলেন। আমি এই ১ মিনিট একটু বেশি সময় নিয়ে আপনাদের বলি। সেটা হচ্ছে, একজন শেখ মুজিবুর তখন শাসক প্রধানমন্ত্রী, তখন একজন শাসক দলের যুব নেতা পুলিশ মতিঝিল থেকে গ্রেপ্তার হয়। তো পুলিশ যখন তাকে ধরে, তখন যুব নেতা বারবারই বলতে থাকেন, আপনি তো আমাকে রাখতে পারবেন না, তাহলে গ্রেপ্তার করলেন কেন? সেজন্য তো পুলিশ খুব সচ্চরিত্র, সত্য স্বাধীন দেশ মুক্তিযোদ্ধা ছিলেন, তাকে ধরে এনে লোকাপে ভরে দিলেন। ভরে দেওয়ার পর কিছুক্ষণ পরে হঠাৎ থানার কর্মকর্তা আসামির কাছে গিয়ে বলল যে, ভাই আপনার তো বুকে অনেক লোম, একটা লোম ছিঁড়ে আমাকে দিবেন? ও খুব বিস্মিত হয়ে বললো, লোম দেখে দেন না ভাই, তো যেভাবে বলছেন তাতে কিছুক্ষণ পর চলেই যাবে। এটা স্মৃতি হিসাবে রাখলাম। তো কি মনে করে খুব বুক ফুলিয়ে বুক থেকে একটা লোম ছিঁড়ে
পুলিশ কর্মকর্তার হাতে দিলেন। পুলিশ কর্মকর্তা এটা খামে ভরে বুক পকেটে রেখে দিলেন। যথারীতি উচ্চমহল থেকে টেলিফোন আসলো এবং তাকে ছেড়ে দিতে হলো। যার সময় যুব নেতা বললেন তাকে, ওসি সাহেব, আচ্ছা ভাই বলেন তো, আপনাকে তখনই বলছিলাম রাখতে পারবেন না, আপনি লোমটা রাখলেন কেন? ভাই লোমটা রাখলাম, আমি বুঝতে পারছি এখন যে সমাজ, যে শাসন, যে রাজনীতি, যে শাসক, আপনাকে রাখা যাবে না। কিন্তু যাওয়ার সময় তো বলবেন একটা লোমও ছিঁড়তে পারলেন না, তাই লোমটা ছিঁড়ায় পকেটের ভিতরে রেখে দিয়েছে। কথাটা রূপক অর্থে মশিউর রহমান জাদু মিয়া গত পরশুদিন তার জন্মদিন গেছে। তিনি বিএনপি সৃষ্টির গঠনে একটা ভূমিকা পালন করেছিলেন। আজকে সবাই তাকে স্মরণ করছে। একটু আগে আব্দুল্লাহ সিকদারের বক্তব্য যেটা শুনলাম, তিনি বলেন এখন তো সেই সময় না। আমি তার সঙ্গে দ্বিমত পোষণ করছি না, এখন সেই সময় না। অর্থাৎ সিরাজ শিকদার অথবা গোপন রাজনৈতিক দল অথবা সরাসরি জাসদের মতো চ্যালেঞ্জ করা বা কমিউনিস্ট পার্টির সেই সময় চীনাপন্থীদের মতো চ্যালেঞ্জ করা, স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন ঘেরাও করে ফেলা, হ্যাঁ আমি স্বীকার করি এখন তো সেই সময় না। কিন্তু জনগণের সঙ্গে মিশতে তো অসুবিধা নেই আমাদের। আমরা কেন জানি, আমরা ছাত্র জীবনে যখন বিপ্লবী ছাত্রায়ন করতাম বাসানেফের, তখন তাদের একটা স্লোগান ছিল, যেমন ছাত্র দলের উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা আমাদের লক্ষ্য। তখন ছাত্র ইউনিয়নের স্লোগান ছিল মেহনতি মানুষের সঙ্গে একত্র হওয়া। আমরা তো এটা জানি যে মানুষকে যদি জাগানো না যায়, মানুষ যদি বিদ্রোহ না করে, মানুষ যদি সে যার মতো আই রিভল্ট না বলে, তাহলে তো কোনো কিছুতেই সম্ভব হবে না। না গণপ্রতিরোধ, না বিক্ষোভ, না বিপ্লব, না ৭১ মুক্তিযুদ্ধের মতো ঘটনা। সেটা কি দিয়ে? কখনো তো জাতীয়তাবাদের কথা বলে, কখনো সমাজতন্ত্রের কথা বলে, কখনো ধর্মনিরপেক্ষতার কথা বলে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানদের ঐক্যবদ্ধতা, কখনো স্বাধীনতার কথা বলে, কখনো স্বায়ত্তশাসনের কথা বলে। এখন কি কথা বলছি আমরা, সেটা আগে আমার মনে হয় একটু ক্লিয়ার হওয়ার দরকার। শেখ মুজিবের মুক্তি চাই, ভাসানীর মুক্তি চাই, সারওয়ার্দির মুক্তি চাই। মুক্তি তো গত ১ শতাব্দী ধরে আমরা নেতৃবৃন্দ চেয়েছি, চাই নাই? তাহলে মুক্তি যথেষ্ট হচ্ছে না। মানুষের জন্যে, দেশের জন্যে, নিজের জন্যে কোন কথাটা বললে ঠং করে হৃদয়ে গিয়ে বাজে, মানুষকে জীবিত করা যায়, সেটা বোধহয় ঠিক ভাবা হচ্ছে না, অথবা ভাবলেও আমরা বের করতে পারছি না। ছাত্র আন্দোলনে দেখেন না কেন আমাদের মতো এত পরিচ্ছন্ন নেতা এবং নেত্রী জিয়া, আমি এর আগেও বলেছি, তার রাজনীতি এবং শাসনকাল সবকিছু 10 থেকে 11 বছর। আমাদের কারোর রাজনৈতিক বয়সই তো 50-55 বছর বয়স, বাকিটা তো বাদই দিলাম। 40 থেকে 44-এর মধ্যে তার সমস্ত কাজ তিনি প্রায় শেষ করে এনেছেন। আমরা কেন পাচ্ছি না? ছাত্র, যুব, শ্রমিক, নজরুল ভাই আছেন, এটা তো অস্বীকার করার পথ নেই। বাংলাদেশের ইসলাম খানের নেতৃত্বে যে শ্রমিক দল ছিল, সেটা শুধু বৃহৎ বললে ভুল হবে, বাংলাদেশের জন্য একটা ইতিহাস। এখন সেই শ্রমিক দলের অবস্থাটা কি? ছাত্র দলে আমরা যখন ছিলাম, আমি এটা আত্মহংকার কথা বলি না, আমি নিজেকে গৌরববোধ বোধ করি যে ওই সময় আমরা, এই যে খোকন বসে আছে, ওই সময় আমরা ছাত্র দল শুরু করেছিলাম। এই খোকন তো একটা অ্যাথলেটের ক্রিয়ার মানুষ ছিল, সে তো মাঠের মধ্যে সে আসছিল। সেই মাঠের মানুষটা একসময় সারা দেশকে নাড়িয়ে দিল ছাত্র আন্দোলনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাকে শুধু পছন্দ করলো না, তার উপরে নির্ভর করলো। যেমন শ্রমিক দল, বেগম জিয়া
ওই যে আওয়ামী লীগ তাকে যে কটূক্তি করে, তার শিক্ষা নাই, তার অমুক নাই, তার তমুক নাই, কিন্তু এই গৃহবধূটা ঘর থেকে বেরিয়ে এসে, সে তো শেখ মুজিবের মেয়ে না, কিন্তু কিভাবে দেখেন মানুষের মনটাকে জয় করে, কিভাবে রাস্তায় নামা, মানুষের পাশায় যাওয়া। শ্রমিক আন্দোলন আপনি একটু ঘাটলে দেখবেন বস্তিতে থাকার মতো ঘটনা। নজরুল ভাইরা আমার থেকে ভালো বলতে পারবেন। আন্দোলন হবে কি করে? আমরা তো যাদের কথা ভাবছি বলছি তাদের সঙ্গে আমাদের হৃদয়ের টানটা কতটুকু, এটা তো সত্য। হয়তো অনেকে আমার কথা খুশি হবে, সবটাই তো আমরা মোটামুটি ব্যবসায়ীদের কাছে ছেড়ে দেওয়ার, যে কোনো ভাবে হোক, নিচে বাঁচার জন্য হোক, নিজের প্রয়োজনের কারণে হোক, যে কোনো কারণে হোক, আমরা তো রাজনীতিবিদরা যারা সত্যিকার রাজনীতি করি ওইভাবে টাকা বা প্রতিষ্ঠা আমরা পাই নাই, আমাদের সামর্থ্য নাই। সেই জন্য এই ছাড়তে ছাড়তে এমন জায়গায় চলে গেছে, পার্লামেন্টে এখন 80-র ঊর্ধ্বে হচ্ছে তাদের সদস্য। নজরুল ভাই তো এই পর্যন্ত পার্লামেন্টে যেতে পারলেন না, নজরুল মাইন্ড করেন না আমার কথা। বাংলাদেশের জাতীয় রাজনীতিতে যারা সত্যিকারের দৃষ্টান্ত, সাংবাদিক, বুদ্ধিজীবী, শ্রমিক নেতা, পেশাজীবী, কয়জন পার্লামেন্টে গেছে? সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে জনগণকে উদ্বুদ্ধ করতে পারলে ভোট তো গণভোটান সংগঠিত হতে পারে। জুলফিকার আলী ভুট্টো তার জামানায় যখন ফাঁসি হয়, তার আগে যে ভোটটা করেছিল তিনি সেই ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দেখাইছিলেন, কিন্তু বিরোধীরা যখন রাস্তায় নেমে আসলেন তখন সেই আন্দোলনকে জুলফিকার আলী ভুট্টো নিয়ন্ত্রণ করতে পারেনি। এবং এরশাদ সাহেবের 88 নির্বাচনের অ্যাকসেপ্ট করেনি মানুষ। তাহলে আমরা গত নির্বাচনকে ছেড়ে দিলাম, তার আগের নির্বাচনে ছেড়ে দিলাম। হ্যাঁ, আমরা বলি কোন আন্দোলনে ব্যর্থ হয় না, আমি স্বীকার করছি, কিন্তু কোথায় যেন একটা শূন্যতা থেকে যাচ্ছে। অর্থাৎ মানুষের মধ্যে গিয়েই একজন শেষ শিকদারকে পাওয়া সম্ভব, মানুষের মধ্যে গিয়েই একজন লড়াকু নেতৃত্ব পাওয়া সম্ভব, মানুষের মধ্যে গিয়ে একটা সফল গণবিপ্লব করা সম্ভব। এটা আমি বিশ্বাস করি। আমি যদি সেখানে না যেতে পারি তাহলে এটা আমার ব্যর্থতা, বা আমরা যাতে না যেতে পারি তাহলে আমাদের ব্যর্থতা। সেই জন্য অন্যকে দোষারোপ আমি ব্যক্তিগতভাবে করি না। সেই জন্য বন্ধুরা, আজকে করোনাকালীন সময়ে হয়তো হাসিনা একটা সুবিধা পাচ্ছেন, কিন্তু অসুবিধাটা হচ্ছে তিনি আরো বেশি দুর্নীতি, স্বজনপ্রীতি এবং লুটপাটে তিনি আরো গভীর ভাবে মত্ত হয়ে তার যতটুকু আসছে সেটাও তিনি হাতছাড়া করে ফেলছেন, ধ্বংস করে ফেলছেন। আমি দেশকে রক্ষা করার জন্য এবং মানুষকে রক্ষা করার জন্য, ৭১ মুক্তিযুদ্ধকে রক্ষা করার জন্য আমার ছোট্ট একটা প্রস্তাব, সেটা হচ্ছে ভোট দিতে চাই। এটাই আগামী দিনের একটা আন্দোলনের পদক্ষেপ হতে পারে। আমার ভোট আমি দিতে চাই, একটা খালি এই ভোট দিতে চাই। এই ভোট দিতে চাই যেটা 70-র আগের নির্বাচন হয়েছিল, যে সাধারণ নির্বাচন চাই, অর্থাৎ বুনিয়াদি গণতন্ত্র না। এখন কোনো গণতন্ত্রই না, বুনিয়াদি কোনো গণতন্ত্র। সেই জন্য শুধু ভোটের অধিকারের দাবিতেও একটা গণতন্ত্র, একটা আন্দোলন হতে পারে বলে আমি বিশ্বাস করি। এটা আমরা ভেবে দেখতে পারি। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন। আমি দেশ নেত্রীর মুক্তি দাবি করছি, আমি শহীদ জিয়ার অমরত্ব দাবি করছি, আমি তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবি করছি। অমর হোক শহীদ জিয়া, ভালো থাকবেন। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জনাব শামসুজ্জামান দুদু ভাইকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এখন আলোচনায় অংশ নেবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক রাষ্ট্রদূত জনাব নজরুল ইসলাম খান। নজরুল ভাই, মিউট করা আছে আপনার। ধন্যবাদ। আজকের উপস্থাপক আইটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির ব্যাপারী সাহেব, আজকে অত্যন্ত সম্মানিত এবং বিদগ্ধ সব আলোচকদের মধ্যে
এই একটু আগে দুদু বলেছে এই শ্রমিকরা কিছু মাত্রা নিয়ে আসলে আল্লাহ জানে আর কি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া, যিনি তার সম্প্রদায় বৌদ্ধ সম্প্রদায়ের একজন আন্তর্জাতিক পর্যায়ের নেতা, এখানে উপস্থিত আমাদের শামসুজ্জামান দুধের কথা বলছিলাম আর কি, আমার ছোট ভাই সাবেক এমপি এবং বিএনপির ভাইস চেয়ারম্যান। আমাদের আরো একজন উপদেষ্টা আছেন, কি উপদেশ দেন বা দিতে পারেন উনি ভালো বলতে পারবেন আর কি। আমাদের অত্যন্ত সুবক্তা কবি আব্দুল ভাই শিকদার, আমাদের অত্যন্ত সংগ্রামী নেতা খায়রুল কবির খোকন, সাংবাদিক সমাজের অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠস্বর আর কি আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছোট ভাই কাদের গনি চৌধুরী, এখানে ইলিয়াস বোধহয় চলে গেছে, এখন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, আর কাদির নোমান সাহেব একজন আমি দেখছি, আমি ঠিক আমার সঙ্গে ভালো পরিচয় নাই তার, এবং যারা এই অনুষ্ঠান দেখছেন শুনছেন, বিশেষ করে আইটিভি পরিবারের সদস্য যারা ক্যামেরার পিছনে যারা আছেন, তারা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আইটিভি কে অনেক ধন্যবাদ যে তারা সম্ভবত আমি প্রথম তাদের একটা অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছি, তাদের 8ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান, এবং বিষয়টা হলো মানবাধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা। এখানে গণমাধ্যমের বেশ কয়েকজন আছেন, বিশেষ করে আমাদের আব্দুল ভাই শিকদার, কাদের গনি চৌধুরী এবং ইলিয়াস খান, তারা তাদের বক্তব্য রেখেছেন। আমি বহু আগে কিছুদিন তাদের কাজে ছিলাম আর কি, একটু ছোটখাটো কাজ, এবং আরো ওই কম বয়সেই আর কি লেখাপড়াও করছিলাম এই দিকে, এবং ট্রেড ইউনিয়ন জার্নালিজম অ্যান্ড পাবলিকেশন সেক্টর গ্রাজুয়েশন করেছে 1973 সালে। এই জন্য এই সাবজেক্টটা ভালোই লাগছিল বলে আমি রাজি হয়েছি যে ঠিক আছে থাকবো আর কি। কিন্তু বিশ্বাস করেন গত কয়েকদিন কিছু খবর দেখে পড়ে আমার নিজের কাছেই কষ্ট লাগছে যে আমাদের যারা একটু আত্মমর্যাদা বোধ সম্পন্ন সাংবাদিক ভাইয়েরা বোনেরা আছেন, তারা কেমন বোধ করছেন এখন জানি না। আমাদের অনেক সহকর্মীরা এখানে অনেক তথ্য উপাত্ত উপস্থাপন করেছেন। আমি জানি কাদের গনি চৌধুরীর বক্তব্য আমার শোনার সুযোগ হয় নাই, কিন্তু আমি জানি তার অন্য সময় বক্তৃতা শুনি, আমি বুঝি আর কি যে অত্যন্ত মানে তথ্য সমৃদ্ধ এবং প্রাসঙ্গিক তথ্য সমৃদ্ধ বক্তব্য তিনি দিয়েছেন। একটু আগে খোকনও কতগুলি রেফারেন্স দিয়েছেন যে মানবাধিকার বা গণতন্ত্রের দিক থেকে আমরা কত তলানিতে পড়ে আছি ইত্যাদি ইত্যাদি। কি হবে এই রিপোর্টগুলি দিয়ে? আমাদের যিনি তথ্য সম্প্রচার মন্ত্রী, যদিও তার মূল কাজ হলো বিএনপি এবং জিয়া পরিবারের বিরুদ্ধে কথা বলা, সম্ভবত ওইটাই মন্ত্রণালয়ের মূল কাজ আর কি। তো তিনি বলেছেন আর কি যে একেবারে খুব স্পষ্ট ভাষায় আর কি যে বিক্রি হচ্ছে, কিছু সংস্থা বিবৃতি বিক্রি করছে। এখন কার কাছে বিক্রি করছে এটা উনি স্পষ্ট করেন নাই। বিএনপি তো তাদের ভাষায় নাই, তো
বিক্রি কিনতেছে কে আল্লাহ জানে আর কি, এবং যে সংস্থাগুলির রেফারেন্স কাদের গনি চৌধুরী কিংবা খায়রুল কবির খোকন বা অন্যরা দিয়েছেন, তারা তাদেরকে কেনার মতো কে আছে এখানে আমার জানা নাই। আল জাজিরায় যখন একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল, তখন এই সরকারের কিছু লোকরা বলা বলি করছিল যে আল জাজিরা নাকি তারেক রহমানের মালিকানায় এখন, এবং সেই জন্যই এই রিপোর্ট ওখানে প্রচারিত হয়েছে আর কি। এখন আল জাজিরা যদি কি আপনার মালিকানা আমরা নিতে পারি আর কি, তাহলে এইসব সংস্থা রিপোর্ট কেনাটাও খুব অসম্ভব কোনো ব্যাপার না। এখন উনি তার নামের আগে আবার ডক্টরেট আছে, উনি একজন ডক্টরেট পিএইচডি, আমাদের ডক্টর সুকমল বড়ুয়া সাহেব পিএইচডি। আমরা ধরে নেই আর কি যে এটাই সবচেয়ে বড় মোটামুটি সাধারণ জ্ঞানে আর কি সবচেয়ে বড় ডিগ্রি। এই ডিগ্রি নিয়ে যখন এ ধরনের কথা কেউ বলে, তখন তার প্রতি করুণাই করা যায় আর কি, আর কিছু না। কিন্তু আমার কাছে আরো কষ্টকর যেটা আর কি, সেটা হলো যে আজকেই আমাদের যে কোনো ভাবেই হোক যিনি প্রধানমন্ত্রীর আসনে আছেন, তিনি কেন নোবেল পেলেন না এই নিয়ে একজন পত্রিকার সম্পাদক একটা আর্টিকেল লিখেছেন, এবং কি সাংঘাতিক গণমাধ্যম আমাদের, যে আজকে দুটি পত্রিকা এটা ছাপা হয়েছে। তিনি যে পত্রিকার সম্পাদক ওটাতেও, এবং আর একটা পত্রিকা ছাপা হয়েছে একই আর্টিকেল। সে আর্টিকেলে একটা অংশ দেখার পরে আমার মনে হলো যে কদিন আগে এই পত্রিকাটাতেই আর একটা আর্টিকেল ছাপা হয়েছিল। এটা কি করে ছাপা হলো এটা আমি এখন অনুমান করতে পারি। তিনি এই আর্টিকেলে এক জায়গায় লিখেছেন যে যারা বাসন্তীর ছবি তুলেছিল এবং যে সাংবাদিক সেখানে গেছিল, এই দুইজনেরই মৃত্যু বড় করুণ মৃত্যু হয়েছে, অর্থাৎ খুব বড় অপরাধ তারা করে ফেলেছিল, এবং সেই জন্য আল্লাহ তাদেরকে শাস্তি দিছে। তো এখন একজন সাংবাদিক তার একজন সহকর্মী আর একজন সাংবাদিকের ব্যাপারে এতটা অমানবিক শুধু রাজনৈতিক কারণে হতে পারে আর কি, এটা ভাবা খুব কষ্টকর। এবং এই পত্রিকাটাতেই কদিন আগে আরেকজন, তিনিও খুব বড় সাংবাদিক বলেই দাবি করেন, যদিও তার একটা অনলাইন কি একটা আছে, সেখানে উদ্ভট সব খবর ছাপা হয়। তিনি একটা আর্টিকেল লিখেছেন তার নিজ নামে, একদম সুট টুট পড়া ছবি সহ আর কি। সেখানে তিনি বলেছেন যে জিয়াউর রহমান সাহেব পাকিস্তান প্রত্যাগত একজন কর্মকর্তা, এবং সব যারা মুক্তিযুদ্ধে পাকিস্তান প্রত্যাগত যারা বা পরবর্তী পর্যায়ে যারা এসছে, তাদের সবার ব্যাপারে তদন্ত করা দরকার। জিয়াউর রহমান বীর উত্তম, যিনি 25শে মার্চ রাত্রে প্রথম বিদ্রোহ ঘোষণা করেছিলেন, যিনি প্রথম তার বাহিনী নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন, যিনি পুরা যুদ্ধের সময়টা সামনে থেকে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, 2টি সেক্টরে কমান্ড করেছেন, প্রথম ফোর্সেস কমান্ডার, এবং তাদেরই পছন্দের সরকারের সময়ে বীর উত্তম খেতাব প্রাপ্ত, তার সম্পর্কে যখন এ ধরনের একটা ভিত্তিহীন কথা বলা হয়, সেটা কি করে ছাপা হয় ওই পত্রিকায় ওই সম্পাদক সাহেবের। আমার মানে ব্যক্তিগতভাবে কিন্তু আমার অত্যন্ত পছন্দেরই মানুষ তিনি আর কি। কাজেই আমার কাছে কষ্ট লাগতেছিল যে উনি কি এটা খেয়াল করেন না যে এরকম একটা লেখা তার পত্রিকায় ছাপা হচ্ছে। কিন্তু আজকের লেখা দেখে মনে হলো আর কি যে হ্যাঁ, হতেই পারে আর কি, রাজনৈতিক কারণ যেখানে সম্পৃক্ত সেখানে
সত্য মিথ্যা যুক্তি বা এগুলো তেমন কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার না। তো কাজে গণমাধ্যমের স্বাধীনতা বলতে আমরা শুধু যদি আইনি স্বাধীনতার কথা বলি তাহলে সেটা নানাভাবে বাধাগ্রস্ত, কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদের নির্বাচন কমিশনের মতো যারা নিজেদেরকে যারা আত্মসমর্পণ করেই বসে আছে যে কোনো কারণেই হোক, তাদের হাতে গণমাধ্যম কতটা স্বাধীন, এটা তো এমনকি আইন যদি আপনাকে পূর্ণ স্বাধীনতাও দেয় তাহলেও তো সেই স্বাধীনতা মানবাধিকার রক্ষায় কোনো ভূমিকা পালন করতে পারবে। কারণ মানবাধিকার একটা বড় ব্যাপার। একটু আগেই আমাদের বন্ধুরা বলেছেন, আর কি আমাদের আব্দুল্লাহ সাহেব বলেছেন, আমাদের শান্তিজবাব বলেছেন, বা সুকুমাল দাও বলেছেন যে এটা একটা অত্যন্ত স্পর্শকাতর এবং অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা মানুষ একজন মানুষ হিসাবে তার মৌলিক যে অধিকার যে কোনো ব্যাপারে, সেটাই তো তার মানবাধিকার। মানব হিসাবে তার যে স্বাভাবিক যা কিছুই তার অধিকার, সেটা তার মানবাধিকার। কিন্তু সেটা যদি কেউ যে কোনো কারণেই হোক সাবমিট করে বসে থাকে, তাহলে তো এই আজকে গণমাধ্যমের মাধ্যমে মানুষের অধিকার অর্জন কতখানি সম্ভব হবে আমি জানি না। অথচ বাংলাদেশের এই গণমাধ্যমের ভূমিকা যদি আমরা পর্যালোচনা করি, আমাদের ভাষা আন্দোলন বলেন, আমাদের গণঅভ্যুত্থান বলেন, এমনকি আমাদের স্বাধীনতা যুদ্ধ, সব সময় আমাদের দেশের এবং অন্যান্য দেশের গণমাধ্যম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ঠিক ওই সময়ে পাকিস্তানি শাসনের অধীনে খুব একটা কিছু করতে পেরেছে তা না, কিন্তু সেই সাংবাদিকরা বাইরে গিয়ে তারা কাজ করেছে বা গোপনে অনেক সহযোগিতা করেছে তারা, এবং অন্যান্য দেশের সাংবাদিকরা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো এগুলো সমস্ত কিছু বিবেচনা করে আমার কাছে যেটা মনে হয় আর কি, সেটা হলো যে আমাদের এখন যিনি ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক, যিনি বলেছিলেন আর কি যে তারা কোভিডের চেয়েও শক্তিশালী। আজকে তারা সেই শক্তি কতখানি আর অবশিষ্ট আছে এটা আমরা শুধু অনুমানই করতে পারি। সন্ত্রস্ত অবস্থায় তারা কথা বলতেছেন, তাদের বক্তব্যের ভাষা আমাদের ব্যাপারে শক্ত, কিন্তু কোভিডের ব্যাপারে একটু বেশ নম্র। এবং আজকে স্বাস্থ্য পরিদপ্তর থেকে যেসব কথাবার্তা বলা হয়েছে তাতে গোটা জাতি শঙ্কিত। তো তারা কোভিডের যে শক্তিশালী বলে দাবি করেন, তাহলে আর দুর্বল আর কারা? তো এই যে অবস্থা আর কি, এই অবস্থা বিবেচনায় রেখে আমরা দেখতে পারি যেটা, সেটা হলো যে গত 2 দিন আগে, পরশুদিনই বোধহয়, গতকাল পরশুদিন আমাদের এই যে রূপগঞ্জে যে অগ্নিকাণ্ডটা ঘটে গেল, এটা কোনো নতুন ঘটনা না। গত কয়েক বছরে এই সরকারের আমলে অসংখ্য মারাত্মক এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। আমরা রানা প্লাজার কথা জানি, আমরা তাজরিন ফ্যাশনের কথা জানি, কদিন আগে আপনার টঙ্গীতে একটা কারখানায় যে ঘটনা ঘটেছে এটা জানি, এবং এই আপনার এখানে যেটা দেখলাম,
নিছক অবহেলা, নিছক তত্ত্বাবধানের অভাবে এই ঘটনাগুলি ঘটছে। আপনাদের মনে থাকতে পারে যে রানা প্লাজা ঘটনার পরে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে বিএনপির লোকরা নাকি যে ওই দালানের পিলার ধরে ঝাঁকাঝাঁকি করেছে, সেটার ফলেই নাকি এই বিল্ডিংটা পড়ে গেছে আর কি, কলাপস করেছে। আমি জানি না যে এখন এই হাসেম ফুডের ব্যাপারে এরকম কোনো অভিযোগ আসবে কিনা, আমার জানা নেই। কিন্তু আমরা যতটুকু জেনেছি আর কি, যে এর মালিক যিনি বেশ ঘনিষ্ঠ তাদের, এবং প্রায় অনেক টাকা ব্যাংক ঋণ তাদের আর কি, প্রায় 2000 কোটি টাকা ব্যাংক ঋণ তাদের, এবং সারা দুনিয়ার বিভিন্ন দেশে তারা তাদের প্রোডাক্ট সাপ্লাই দেয়। আমি পড়ছিলাম আর কি যে একটা পত্রিকার একটা ব্যাংকের প্রধান, তিনি বলছেন যে এই ব্র্যান্ডের সুনাম থাকার কারণে তেমন কোলেটারালও রাখা হয় নাই, কাজেই এই টাকা ফেরত তারা পাবে কেমনে এই নিয়ে তারা দুশ্চিন্তায় আছে। এবং আরেক ব্যাংকের এমডি বলেছে যে এরকম একটা বড় প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা এত নাজুক হবে এটা ভাবতেও পারি নাই আমরা। কি হচ্ছেটা কি আসলে ভাবেন একবার আর কি। আরো কোনো দায়বদ্ধতা নাই। শিল্প মন্ত্রণালয়ের অধীন এই কারখানাগুলো, ওই এলাকার যিনি এমপি তিনি আবার মন্ত্রীও। তো আপনার চিফ ইন্সপেক্টর অফ ফ্যাক্টরিজের অফিসের একজন বলেছে যে জুন মাসে তারা তদন্ত করেছে এবং সেখানে কিছু ত্রুটি তারা পেয়েছে এবং সেটা তারা রিপোর্ট করেছে। চিফ ইন্সপেক্টর যিনি এখন যেটা ইন্সপেক্টর জেনারেল বলা হয় আর কি, উনি বলেছেন যে এই ব্যাপারে শ্রম আদালতে মামলা করা হয়েছে, কিন্তু কোভিড এর কারণে মামলা বিলম্বিত হচ্ছে। আরে আপনি জুন মাসে তদন্ত হয়েছে, মামলা কবে হলো এবং সেটা বিলম্বিত হলো, বিচার এটা হিসাবটা কি? অর্থাৎ কারো কোনো দায়বদ্ধতা, কারো কোনো জবাবদিহিতার কোনো ব্যাপার আজকে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি না। কারণ তো একটাই, আর সেটা হলো যে সরকার যদি জনগণের দ্বারা নির্বাচিত না হয়, তাহলে সেই সরকার কখনো কারো কাছে দায়বদ্ধ থাকে না, জবাবদিহিতার কোনো বালাই থাকে না। বাংলাদেশে আসলে তাই হচ্ছে। এবং যত আন্তর্জাতিক সংস্থাগুলির যে রিপোর্ট, সেই রিপোর্টগুলিতে আলটিমেটলি এই কথাটাই বেরিয়ে আসছে যে আমরা এক ধরনের কর্তৃত্ববাদী বা স্বেচ্ছাচারী বা যেটা কেউ বলি ফ্যাসিবাদী এক ধরনের শাসনের মধ্যে আমরা আছি। এবং এই ধরনের অবস্থায় যা হবার তাই হচ্ছে, একটার পর একটা ঘটনা, একটার পর একটা দুর্ঘটনা। এবং এই কারখানায় সবশেষ যেটা দেখা গেল, যেখানে শিশু শ্রম বন্ধ করার ব্যাপারে আন্তর্জাতিক দায়বদ্ধতা আছে আমাদের। আমরা এই ব্যাপারে আইএলও কনভেনশন রাটিফাই করেছি, কিন্তু 10 বছরের শিশু পর্যন্ত কাজ করেছে। পত্রিকা এসছে 12 বছর, 13 বছর, 14 বছর, ক্লাস 5-এ পরে এমন বাচ্চারাও কাজ করেছে। কেউ নাই দেখার। তাহলে একটা রাষ্ট্রে, একটা প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা দীর্ঘদিন ধরে ঘটে চলবে, অথচ দেখার কেউ থাকবে না,
তাহলে সেই রাষ্ট্রের জনগণ কোথায়, কিভাবে, কতটা নিরাপদ? এই বাস্তবতাটাকেই আজকের এই আলোচনার মধ্যে দিয়ে যদি আমরা কিছুটা হলেও জনগণের সামনে উপস্থাপন করতে পারি, আমার মনে হয় তাহলে আজকের এই অনুষ্ঠানের আয়োজন কিছুটা হলেও সফল। আমার অত্যন্ত যোগ্য প্রিয় সহকর্মীরা যে কথাগুলি বলেছেন, আমি তাদের সবার সাথে একমত পোষণ করে আলোচনা বাড়াতে চাই না, কারণ অন্যদেরকে ব্যাপারে কয়েক মিনিট করে বলেছেন। হুমায়ুন কবির ব্যাপারে সাহেব আমাকে বলেন না কিছু, কিন্তু আমি ধরেই নিচ্ছি আর কি যে একই শর্ত আমার জন্য প্রযোজ্য। অতএব আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং ITV কে ধন্যবাদ জানাই যে একটা চমৎকার বিষয়ে আলোচনার জন্য। তবে এ ব্যাপারে আরো অনেক যোগ্য মানুষরা আছেন, তাদের নিয়ে আপনি আরো আলোচনা করতে পারেন, কারণ বিষয়টি এমন যেটি নিয়ে কন্টিনিউয়াসলি কয়েকদিন আলোচনা করা যেতে পারে এবং করার দরকার আছে। মানুষের জানার দরকার আছে যে মানুষের মৌলিক যে অধিকার, সেই অধিকার সুরক্ষায় কার কি ভূমিকা। আজকে যেমন গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করলেন, কালকে অন্যান্য যেসব প্রতিষ্ঠানের ভূমিকা থাকার কথা তাদেরকে নিয়ে আলোচনা